আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা তোমাদের ভর্তি প্রস্তুতিতে স্কুল অফ এক্সেলেন্স তোমাদের সাথে সবসময় আছে। স্কুল অফ এক্সেলেন্স থেকে একটা অ্যাডমিশন যে কোর্সটা আমরা লঞ্চ করেছি, সেখানে ধারাবাহিকভাবে আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং আইসিটি, ম্যাথ, জিকের যতগুলা ক্লাস তোমরা দেখেছো এবং করতেছো, তোমরা ধারণা পাচ্ছ কীভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোশ্চেনগুলো আসে এবং কীভাবে সলভ করি আমরা, এবং আমাদের টিচারদের সম্পর্কে তোমরা আইডিয়া পাচ্ছ আমরা কীভাবে স্টুডেন্টের সাথে ক্লাসগুলো নিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সলভ করব জাহাঙ্গীরনগরের 2024-25 সেশনের যে ম্যাথ আসছিল বি ইউনিট থেকে, সমাজ বিজ্ঞান অনুষদ, সেখানে অর্থনীতি এবং ভূগোল অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট বাংলাদেশ পার্সপেক্টিভে, সেগুলো থেকে আমাদের কোশ্চেন আসছে। তো চলো আমরা শুরু করি আর দেরি না করে। তো তার আগে আমাকে একটু বলো যে তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, আমাকে একটু কনফার্মেশন দাও, আমরা শুরু করি। আচ্ছা, চলো আমরা দেরি না করে ম্যাথ শুরু করি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হবে? তো এই ম্যাথটা কয়েকটা ওয়েতে করা যায়, আমি এটা দুটো ওয়েতে করা ট্রাই করব। তো প্রথমত আমাদের দেখো, এখানে আমাদের 3, 5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, এবং কোন সংখ্যাকে? তো এটা দুটো ওয়েতে করা যায়। তো এখানে আমরা দেখো, আমাদের এখানে কথা আছে ক্ষুদ্রতম। দেখো মনে রাখবা, যদি কোনো সময় ক্ষুদ্রতম এই টপিক কথাটা থাকে, ক্ষুদ্রতম থাকা মানে হলো ক্ষুদ্রতম, লঘিষ্ঠতম, সব থেকে কম, কম পক্ষে, এগুলো থাকা মানে লসাগু। তো এই তিনটা যে সংখ্যা দেওয়া আছে, তিনটাকে আমরা লসাগু করব। দেখি তো 3, 5 এবং 6 লসাগু করলে কত হয়? তো এখানে যেহেতু আমাদের লসাগু ক্ষেত্রে আমরা জানি, আমরা ছোটোকালে করে আসছি। দেখো আমরা যে ম্যাথগুলো আমরা করবো বেসিক্যালি, বা যে ম্যাথগুলো পরীক্ষাতে আসে, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, যেখানে জগন্নাথে আমাদের ব্যবসায় অনুষদ সি ইউনিট থেকে কোশ্চেন আসে ম্যাথের, সেখানে রিটেনের কোশ্চেনও আসে, সেগুলো আমাদের স্কুল অফ এক্সেলেন্স থেকে সলভ করবো ইনশাল্লাহ আমরা। তারপরে সাস্টের কোশ্চেন খুলনা ইউনিভার্সিটিতে, চিটাগাং ইউনিভার্সিটিতে 2টা ইউনিটে আসে। তো যেখান থেকে কোশ্চেনগুলো আসে না কেন, সবগুলো কোশ্চেনে কিন্তু আমরা একটা সময় সলভ করে আসছি, সেটা হোক 9, 10 বা 7, 8, এই আমার কোনো না কোনো ক্লাসে সলভ করে আসছে। কিন্তু আমাদের ভয় থাকে যে আসলে আমরা কি এখন পারবো, অনেক দিন করি নাই, হঠাৎ করে ম্যাথ চলে আসতেছে পরীক্ষায়। এটার জন্য ভয়ের কোনো কারণ নাই, জাস্ট আমরা কীভাবে সলভ করে তোমরা দেখো, আমাদের সাথে থাকো এবং আমার সাথে সাথে তোমরা বসে যাও, দেখো দেখো কীভাবে ম্যাথগুলো সলভ করা হয়। ওকে, তো 3, 5 এবং 6 এর লসাগু করবো। তো লসাগু ক্ষেত্রে আমরা জানি মিনিমাম 2টা কমন যাওয়া লাগে এর মধ্যে, যেটা দ্বারা ভাগ করবো মিনিমাম 2টা কমন যাওয়া লাগে। দেখো আমি যখন 3 দ্বারা ভাগ করি, তো 3 ওকে 3, 5 এবং 3 2 6। এখন এক বাদ দিই আমরা, 5 এবং 2 এর মধ্যে তো কোনো কমন উৎপাদক নাই। এক্ষেত্রে আমরা দেখবো কমন উৎপাদক আছে কিনা, এটা আমাদের মেইন ফোকাস। কমন উৎপাদক যেহেতু নাই, আমাদের এখানে মানে কোনো পরিস্থিতিতে ভাগ করা যাবে না। তো এখানে আমাদের লসাগুটা হবে 3 গুণ 1 গুণ 5 গুণ 2, 5 2 10, 3 10 30, আমাদের 30 হয় কিন্তু লসাগু। এখন বলতেছে যে ভাগশেষ 1 থাকবে, তার মানে হলো এই ক্ষেত্রে যখন ভাগশেষ 1 থাকবে, আমাদের দেখো তো যখন ভাজ্য বের করি, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাজ্য ইকুয়াল টু কি হয়, ভাজক যোগ ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। এখানে ভাগশেষ 1 থাকবে, এর মানে হলো আমাদের যেই লসাগু করে যেটা বের করবো আমরা, তার সাথে জাস্ট 1 যোগ করে দেবো। এখানে আমরা দুটো ঝামেলা করে ফেলি, মানে অনেকেই আমরা লসাগু করি, কিন্তু লসাগুর পরে আসলে 1 যোগ করবো না 1 বিয়োগ করবো, এটা ঝামেলা হয়ে যায়। জাস্ট মনে রাখবা, আমাদের এখানে ভাগশেষ 1 থাকবে, তার মানে হলো 1 যদি আমাদের যোগ করা হইতো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা পারফেক্ট হইতো, তাই না? সেই ক্ষেত্রে এর জন্য আমরা এখান থেকে 1 যোগ করি, এটা একটা ওয়ে। তো এটা বাদেও আরেকটা কমন ওয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এত লসাগু জানার দরকার হয় না। দেখো আমাদের 3, 5 এবং 6, আমাদের বলতেছে 3, 5 এবং 6 এবং ভাগশেষ থাকবে 1। তো এখানে যতগুলো এক্সাম্পল আছে, আমাদের অপশন আছে, অপশন টেস্ট আমরা করি, অপশন থেকে 4টে অপশনেই আমরা 3, 5, 6 দিয়ে ভাগ করবো, কোথায় আমাদের ভাগশেষ 1 থাকে, 3টা দ্বারাই। দেখো আমি 41কে যদি 3 দ্বারা ভাগ করি, সেখানে কিন্তু আমাদের 41কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 13 39। আমি 41কে যদি 3 দ্বারা ভাগ করি, সেখানে 3 13 39, আমাদের কিন্তু ভাগশেষ থাকতেছে 2, তার মানে কিন্তু অবশ্যই 41 অ্যান্সার হবে না। আমি যদি 39কে ভাগ করে দেখো তো, আমি 39কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমাদের 3 13 39, আমাদের কিন্তু হয়েই যায় এটা, আমাদের কিন্তু এখানে কোনো ভাগশেষ থাকে না, যার কারণে আমাদের অ্যান্সার কিন্তু 39ও হবে না। 29কে যদি ভাগ করি, তো 3 9 27, আমাদের এখানেও কিন্তু ভাগশেষ থাকে 2, যদি 3 দ্বারা এটাকে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র 31কে ভাগ করে দেখো তো, 31কে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে কি হয়, তাহলে আমাদের 3 ওকে 3, 31কে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে হয় আমাদের 3 10 30, আমাদের কিন্তু ভাগশেষ থাকতেছে 1।
তো আমাদের 3 দ্বারা যেহেতু মিলতেছে, এখন দেখি তো 5 দ্বারা মিলে কিনা। দেখো আমাদের কিন্তু বাকি 2টা মেলে নাই, বাকি 3টা মেলে নাই, মিলতেছে শুধুমাত্র খ 31। এখন 3 দ্বারা অপশন দ্বারা আমি টেস্ট করছি, 5 এবং 6 দ্বারা টেস্ট করে দেখি আসলে কি হয়। আমি যদি এটাকে 5 দ্বারা ভাগ করি, 5 ছক 30, দেখো তো এখানে কিন্তু আমাদের ভাগশেষ থাকতেছে 1। আমি যদি এখানে 6 দ্বারা ভাগ করি, 6 দ্বারা ভাগ করলে আমাদের 5 ছক 30, আমাদের ভাগশেষ কিন্তু থাকতেছে 1। তো যদি আমাদের লসাগু কনসেপ্টটা মনে না থাকে, আমরা কিন্তু এই ম্যানুয়াল কনসেপ্ট মানে জাস্ট আমরা জানিই না, আমাদের 3, 5, 6 দ্বারা 4টা অপশনকে ভাগ করে দেখব যে কোনটাতে ভাগশেষ থাকতেছে 1। মানে আমাদের এখানে খুব বেশি কিছু ভাবার জানার দরকার নাই, যদি মনেই না থাকে যেটা লসাগু করা লাগবে। আমি আবারও বলছি, যখন ক্ষুদ্রতম লঘিষ্ঠতম কমপক্ষে এই কথাগুলো উল্লেখ থাকবে ম্যাথে, সেখানে চোখ বন্ধ করে আমরা লসাগু করব। আর যদি লসাগু করার কথা মনে না থাকে বা লসাগুই করতে না পারি এমন হয়, তখন আমরা এই যতগুলো আছে অপশান, প্রত্যেকটা অপশানকে আমি এগুলোর ভাগ করে দেখব। এগুলো থেকে যে কোনো একটা নিয়ে ভাগ করে দেখব, সবগুলোকে ভাগ করে দেখবো যে কোনটাতে আমাদের ভাগশেষ থাকতেছে 1। ভাগশেষ 1 থাকতে পারে, 2 থাকতে পারে, হোয়াট এভার, কিন্তু ম্যাথের সিস্টেম কিন্তু এমন। আচ্ছা চলো নেক্সট ম্যাথে যাই। একটি স্কুলের সমাবেশের সময় 10, 12 এবং 16 সারিতে সাজানো যায়। মানে স্কুলে তোমার যে এটা হয় না, সমাবেশটা হয় না, সমাবেশের সময় 10, 12 এবং 16 সারিতে সমাবেশটাকে সাজানো যায়। মানে এক একটা সারিতে 10 জন বা 12 জন বা 16 জন করে সাজানো যায়। এখন বলতেছে ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে। দেখো আমাদের একই সেম টাইপ থেকে 2টা ম্যাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বি ইউনিটে 2024-25 সেশন আসছিল, এবং এমন ম্যাথ কিন্তু প্রত্যেক বছরই আসে। এখানে কোশ্চেনটা একটু মানে গত বছর কোশ্চেনটা আরও একটা ধাপ কমাই দিয়েছে। আমাদের কোশ্চেন কিন্তু এমন আসে যে সমাবেশের সময় 10, 12, 16 সারিতে সাজানো যায় এবং এটাকে বর্গাকারেও সাজানো যায়, তাহলে কমপক্ষে কতজন ছাত্র আছে। আমাদের কিন্তু কোশ্চেন থাকে এমন। কিন্তু গতবার যেটা করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমাদের এই যে আরও একটা স্টেপ কমা দিয়েছে, আমাদের বলে নাই যে বর্গাকারেও সাজানো যায়, আমাদের শুধু বলেছিল যে 10, 12 এবং 16 সারিতে সাজানো যায় এবং কমপক্ষে কতজন। যেহেতু কমপক্ষের ব্যাপারটা আছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম কমপক্ষে কতটা থাকা মানে হলো আমরা সেখান থেকে লসাগু করব। তো 10, 12 আর 16, তো লসাগু করার সময় দেখবো যে আমাদের কমন উৎপাদক যদি সবগুলো জোড় সংখ্যা আমি 2 দ্বারা ভাগ করতে পারি, তো 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 8 দুগুণা 16, আমি আবারও 2 দ্বারা ভাগ করতে পারি, 5, 3 দুগুণা 6, 4 দুগুণা 8। দেখো এর মধ্যে কিন্তু আমাদের আর কমন উৎপাদক নাই। যদি কমন উৎপাদক না থাকে তখন আমরা সবগুলা গুণ করে দিই লসাগু করার সময়। তো 3 এ 4 12, 5 3 এ 4 12, 5 12 60, 60 দোকানে হলে 120, আর 120-এর সাথে 2 গুণ করলে হয় 240। আমাদের কিন্তু দেখো এখানে অপশন 240। দেখো এই ম্যাথগুলো কিন্তু খুবই ইজি এবং টাইম লাগবে না, বেশি টাইম লাগবে না। তোমরা যে প্রবলেম সবসময় পড়ো যে ভাই ক্যালকুলেটর ইউজ করতে পারি না, আমরা কীভাবে ক্যালকুলেশন করব, তোমাদের প্রবলেম হয় যে ভাইয়া আমার কোথায় রাফ করব, তারপরে অনেক দিন করি নাই, আর্টস থেকে আসছি বা কমার্স থেকে আসছি, এখন কীভাবে ম্যাথগুলো সলভ করব, আমি তো সায়েন্সে ছিলাম না, এমন অনেক কোশ্চেন তোমাদের মধ্যে থাকে। জাস্ট মনে রাখবা ম্যাথগুলো খুবই সহজ ম্যাথ আসে, খুব বেশি টাইম লাগে না, রাফ করার জন্য খুব বেশি জায়গা লাগে না, অধিকাংশ ম্যাথ রাফ বাদে করা যায়, মানে রাফই করা লাগে না। তোমাদের ইংলিশ আচ্ছা যদি তোমাদের রাফ করার প্রবলেম হয়, দেখো অধিকাংশ সময় ক্লাসে তোমরা প্রশ্ন করে যে ভাই কোথায় রাফ করব, দেখো ইংরেজি, বাংলা বা সাধারণ জ্ঞান, ওখানে কিন্তু অনেক কোশ্চেনের পাশে অনেক স্পেস থাকে। ম্যাথের জন্য তো স্পেস লাগবেই, কিন্তু ম্যাথ বাদেও অনেক স্পেস কিন্তু সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এর মধ্যে পাওয়া যায়, তোমরা চাইলে ওখানেও রাফ করতে পারো। তবে রাফ করার ক্ষেত্রে আমি প্রেফার করবো যে তোমরা সবসময় পেন্সিল দিয়ে রাফ করবে এবং রাবার দিয়ে মুছে দেবা। অধিকাংশ ইউনিভার্সিটিতে বলে রাফও করা যাবে না কোশ্চেন, এটাও বলে দেয়। ওকে, তাহলে পরেরটাতে যাওয়া যাক। তো তোমাদের কোনো ম্যাথে যদি কোনো বিন্দু মাত্র কোনো ইনকোয়ারি থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাকে জানাইতে পারো এখান থেকে। আচ্ছা, যদি তেলের মূল্য শতকরা 25% বৃদ্ধি পায়, তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। এমন কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছরই এমন কোশ্চেন আসে যে আমাদের 25% বৃদ্ধি পাইছে তেলের দাম বা কোনো কিছুর দাম, কোনো একটা প্রোডাক্টের দাম 25% বৃদ্ধি পাইছে, তাহলে কি পরিমাণ বৃদ্ধি পাইলে আমাদের কি পরিমাণ আমাদের খরচটা কমাইলে। দাম যেহেতু বৃদ্ধি পাইছে, তার মানে অবশ্যই আমি আগের মতন যে কয় টাকা আমি বাজার করতে পারতাম, আমাদের ওই কয় টাকাতে অতটুকু বাজার করতে পারবো না, অবশ্যই বাজার একটু কম করবো। কতটুকু কম করবো বা কত শতকরা কতটুকু কম করবো, এটা যেমন আমাদের বৃদ্ধি পাওয়ার কথা বলতে পারে, দাম কমে গেলে আমি বাজার বেশি করতে পারি, এমন কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে আসে। দুইটা কোশ্চেন নিয়ে আসলে আমাদের চলো আমাকে মানে দুইটা ওয়েতে শিখবো, এটাকে ব্রডলি দেখি কেমন লিখতে হয়। তো আমাদের শতকরা দাম বৃদ্ধি পাইছে, তো যেহেতু শতকরার ম্যাথ, তো মানে ধরেই নিব সবসময় আমাদের বেসিক্যালি ছিল 100 টাকা। তো আমাদের বলতে তেলের মূল্য প্রথম অবস্থায় ছিল ধরো 100 টাকা। তো 100 টাকা যদি হয়, এখন 25% বেড়ে গেছে, তার মানে হলো আগে 100 টাকা হলে এখন 25 টাকা বেড়ে গেছে, তাহলে এখন দাম কত? 125 টাকা। এখন দাম কিন্তু আমাদের 125 টাকা।
আচ্ছা, এখন আমাদের তেলের ব্যবহার শতকরা কত কমালে, তার মানে আগে যা ছিল দাম এখন তার থেকে আমি কয় টাকা কমাইলে আগের মতন হবে বলো তো। এখন আগে ছিল 100 টাকা, এখন 25% দাম বেড়ে গেছে, দাম হয়ে গেছে 125 টাকা। এখন আমাদের দাম কত টাকা কমানো লাগবে? অবশ্যই 25 টাকা কমানো লাগবে। তাহলে 125 টাকায় আমাদের কমানো লাগবে কয় টাকা? কমাতে হবে 25 টাকা। তাহলে 1 টাকায় কয় টাকা? অবশ্যই এর থেকে কম টাকা কমানো লাগবে, আর আমরা জানি কম হলে ভাগ হয়। এবং শতকরা কত কমালে? শতকরা মানে হলো 100, তো 100তে আসলে কত হবে? 25 গুণ 100 ডিভাইডেড বাই 125। তো 5-এর সাথে 25 কাটাকাটি করলে হয় 5 25 125, 5 20 হলো 100, তার মানে হলো 20%। যেহেতু এখানে আমরা 100 ইউজ করছি, তো এখান থেকে আমাদের 20%। এই ম্যাথটা আমাদের কমাইতে বলতে পারে, বাড়াইতে বলতে পারে, সেম ভাবে করবো। যদি আমাদের বলতো যে 25% কমে গেছে, তাহলে 25% যদি কমে যাইতো, আচ্ছা এখানে আমাদের অ্যান্সার কিন্তু হবে 20%। হ্যাঁ, যদি আমাদের বলতো এই ম্যাথটায় 25% আমাদের দাম কমে গেছে, তাহলে আমি কি পরিমাণ খরচ বাড়াবো। তো এখানে তাহলে 125 টাকা যখন লিখতে 75 টাকা যদি আমাদের দাম 75 টাকা যদি এখন হয়, তাহলে কিন্তু আমি আরো 25 টাকা বেশি খরচ করতে পারবো, কারণ আমার কাছে 100 টাকা আছে। তখন 25 টাকায় বাড়াতে হতে 75 টাকায় বাড়াতে হতো 25 টাকা, 1 টাকায় কত বাড়াতে হতো? 100 টাকায় কত বাড়াতে হতো। এই ধরনের ম্যাথগুলো কিন্তু পরীক্ষাতে আসে, শুধু মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট না, যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাতেও কিন্তু এই ম্যাথগুলো আসে। আচ্ছা, এই ম্যাথটা যদি আমরা আরো সহজে করতে চাই, এই যে যেটা মেন কনসেপ্টটা বাদে যদি করতে চাই, এটা মনে রাখতে পারি। যদি আমাদের এই যে x% আমরা ধরি, x% যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায়, বৃদ্ধি পায় মানে প্লাস, আর হ্রাস পায় মানে হলো মাইনাস। যদি x% বৃদ্ধি পায় বা কমে যায়, এই ক্ষেত্রে আমাদের শতকরা খরচ কত বাড়াবো বা কত কমাবো। আমার যদি এখানে বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই খরচ আমাদের কমানো লাগবে শতকরা। যদি আমাদের এখানে খরচ কমে যায়, অবশ্যই শতকরা খরচ বাড়াইতে হবে, মনে রাখবা। মানে এমনই কোশ্চেন আসবে, কোশ্চেন ব্যতিক্রম আসবে না। তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় যেটা করবো, 100-র সাথে এক্সটা গুণ করবো, মানে যত পার্সেন্টই কমে যায় যত পার্সেন্টই বেড়ে যাক, 5%, 10%, 20%, হোয়াট এভার, তো 100-র সাথে এক্স গুণ ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস এক্স। কখন প্লাস? যখন আমাদের 25% বেড়ে যাবে তখন হলো আমাদের প্লাস, যখন আমাদের 25% x% কমে যাবে তখন হলো মাইনাস। এই সূত্র অনুসারে যদি ম্যাথটা করতে চাই, দেখো তাহলে কত হয়? 100 গুণ আমাদের 25%, তার মানে 25, আর 100 প্লাস 25, তাহলে এখানে আমাদের এটা হয় 100 গুণ 25, এবং এটা কিন্তু আমাদের সেই 125। দেখো তো এই সমীকরণটা চলে আসছে না? জাস্ট এখন কাটাকাটি করে আমাদের অ্যান্সার কিন্তু 20। এই ধরনের ম্যাথ কিন্তু প্রত্যেক বছর আসে, ঠিক আছে? প্রত্যেক বছর প্রত্যেকটা মোটামুটি ভর্তি পরীক্ষাতে এগুলো দেখা যায়। ওকে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও। আচ্ছা, এরপরে ম্যাথটাতে যাওয়া যাক। বেতন 5% বৃদ্ধি পাওয়ায় মনিরের বেতন 2000 টাকা বেড়ে গেল, তার বেতনের শতকরা তার বেতন আগে কত ছিল? ওকে, তোমাদের অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, বেতন যাই ছিল তাই ছিল, এখন আগের থেকে 5% বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে তার বেতনটা বাড়ছে কত? 2000 টাকা। বেতন কত আমাদের কিন্তু বলছে আগের বেতন কত ছিল। এখন আগের বেতন কত ছিল আমি পরে আসতেছি। আগের বেতন যাই ছিল সেখান থেকে 5% বাড়ছে। 5% বাড়ার ফলে এখন বর্তমান কয় টাকা বাড়ছে? 2000 টাকা বাড়ছে। তো বেতন যাই ছিল, এই 5% বাড়ার ফলেই কিন্তু তার বেতন টাকায় কয় টাকা বাড়ছে? 5% বাড়ার ফলে তার বেতন টাকাই বাড়ছে হলো আমাদের কত? 2000 টাকা। তো এই আজকে আমরা বিকাল 3টার দিকে সেম একটা ম্যাথ করেছিলাম। সেখানে তোমার ছিল যে প্রথমে 5% বেড়ে গেছিল, প্রথম 5% তোমার কমে বিক্রি হচ্ছিল, শতকরা 5% কমে বিক্রি হচ্ছিল, এবং 80 টাকা যদি আমি বাড়িয়ে বেচতাম সেক্ষেত্রে আমাদের 5% বেশি, মানে আমাদের 5% বেশি হতো। তো এই ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ যখন ম্যাথগুলো থাকবে, মানে যে পার্থক্যর একটা ব্যাপার থাকবে। পার্থক্য দেখো, এখানে 5% বৃদ্ধি পায় আমার 2000 টাকা বেড়ে গেল। এই ধরনের ম্যাথে জাস্ট আমাদের কত পার্সেন্ট সমান সমান কয় টাকা বাড়ছে, আর কিচ্ছু না। 5% সমান সমান কিন্তু আমাদের বাড়ছে কত? 2000 টাকা। 5% যদি 2000 টাকা বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 100%-এ কয় টাকা বাড়ে? তো এটাকে আমরা দুটো ভাবে করতে পারি। তো 5% যদি 2000 টাকা হয়, তাহলে 1% সমান সমান কত? এই যে 2000/5, তাহলে আমাদের 100% সমান সমান কত? 2000 গুণ 100 ডিভাইডেড বাই 5। তো 5 সাথে যদি আমি কাটাকাটি করি,
5 20 100, 2 2 4, 40, 1 2 3, 40,000 টাকা। আমাদের কিন্তু অ্যান্সার 40,000 টাকা। তখন এটা আমি অন্য একটা ভাবে করতে পারি যে 5% ইজ ইকুয়াল টু হলো তোমার 2000। তো আমি যেটা বললাম যে কত পার্সেন্ট বেড়ে গেছে তত পার্সেন্ট ইজ ইকুয়াল টু তত টাকা। 5% বেড়ে যাওয়ার পরেই কিন্তু আমার দামটা 2000 টাকা বেড়ে গেছে। তো 5% ইজ ইকুয়াল টু তাহলে 2000 টাকা। তো সেই ক্ষেত্রে আমাদের 5% 2000 টাকা হলে আমরা 100% বের করার জন্য কি করতে পারি বলো তো? উভয় পাশে এখানে 20 দ্বারা গুণ করলে কিন্তু 100 হয়ে যায় না? তাহলে এখানে কত দ্বারা গুণ করব? এখানে আমরা 20 দ্বারা গুণ করব, তার মানে হলো 40,000। মানে আমরা যেভাবে করি না কেন আমাদের অ্যান্সার 40,000 এখানে আসবে। এই ধরনের ম্যাথগুলো করতে তুমি আমাকে বলো, এই ধরনের ম্যাথগুলো করতে কি 15 থেকে 30 সেকেন্ডের বেশি লাগবে? খুব যাই হোক, যত ক্যালকুলেশন বড়ই হোক, 15 থেকে 30 সেকেন্ডের বেশি একটা ম্যাথও লাগবে না। তো তোমাদের একটাই ভয় থাকে যে ম্যাথগুলো কখন করব, কোথায় করব, জায়গাও থাকে না। এটা কোশ্চেন তোমরা করো, তোমরা কোশ্চেন করো যে আসলে অনেক আগে করছি, পারি না, ক্যালকুলেশন পারি না, অনেক টাইম লাগে। তুমি বলো টাইম কনজিউম কিন্তু খুবই কম হয় এখানে। জাস্ট মাথাটা ঠান্ডা রেখে আমাদের ম্যাথটা করার আগে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখাটাই সব থেকে বড় কাজ। 60 লিটার মিশ্রণে কেরোসিন আর পেট্রোলিয়ামের অনুপাত 7:3, 7:3। এই মিশ্রণে আর কত লিটার পেট্রোলিয়াম মেশালে আমাদের অনুপাত হবে 3:7? ওকে, তো 60 লিটার মিশ্রণে কেরোসিন এবং পেট্রোলিয়ামের অনুপাত, এই ধরনের ম্যাথগুলো যখন আমরা করি, ঠিক আছে, তখন দেখো আমাদের মোট পরিমাণটা দেওয়া থাকে। এখন মোট পরিমাণ কত? 60 লিটার হচ্ছে আমাদের মোট পরিমাণ, এবং এখানে আমাদের মোট পরিমাণের পরে পেট্রোলিয়াম এবং কেরোসিনের অনুপাত কত? কেরোসিনের পেট্রোলিয়াম 7:3। তো এখন স্পেসিফিক আমাদের এখানে আরেকটা কোশ্চেন আসতে পারতো যে 60 লিটার মিশ্রণ আছে, কেরোসিন আর পেট্রোলিয়াম অনুপাত এত দেওয়া আছে, এখানে কেরোসিন আসলে কতটুকু এক্সাক্ট কেরোসিন আছে বা এক্সাক্ট কতটুকু পেট্রোলিয়াম আছে, এমন কোশ্চেনও কিন্তু আসে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা যদি এক্সাক্ট জানতে চাই কেরোসিনের কতটুকু আছে, কেরোসিনটা, তো কেরোসিন আছে, তো যেটা করি আমরা অনুপাত যখন দেওয়া থাকে অনুপাতের যোগফল উপরে থাকবো আমরা অনুপাতের যোগফল। এখন দেখো কেরোসিন না, তো কেরোসিনের আসলে অনুপাতের মানটা কত ছিল সেটা আমি এটা বলতে পারি যে এটাকে কিভাবে আমরা ভাবতে পারি? আমরা ভাবতে পারি যে অনুপাতের যোগফল, কাঙ্ক্ষিত অনুপাত মনে করতে পারি যে কাঙ্ক্ষিত রাশি, এবং এখানে আমরা বলতে পারি মোট পরিমাণ। ওকে, তো এখন দেখো আমাদের যদি 60 লিটারের মধ্যে এক্সাক্ট এটা কিন্তু আসলে মুখে মুখে করা যায়, ঠিক আছে। তোমরা যখন একটু বেসিকটা ক্লিয়ার হবে তোমরা ম্যাথটা দেখার সাথে সাথে বলতে পারবে যে হ্যাঁ 60 লিটারের মধ্যে এতটুকু আছে কেরোসিন, এতটুকু আছে পেট্রোলিয়াম। তো দেখো বেসিকটা আমরা ক্লিয়ার করি, কেরোসিন কতটুকু আছে, কেরোসিন অনুপাতের যোগফল কত? 7 আর 3 10। আমাদের অনুপাতে কাঙ্ক্ষিত রাশি যদি আমি বলি কেরোসিনের জন্য আমাদের 7 এবং পেট্রোলিয়ামের জন্য 3, তাহলে এখানে হবে 7 এবং এখানে মোট পরিমাণ কত? মোট পরিমাণ হলো 60 লিটার। তো 10-এর সাথে কাটাকাটি করলে হয় 6, 6 7 42। এখন 42 হলো কার পরিমাণ? 42 কিন্তু আমাদের 60-এর মধ্যে 42 লিটার আছে কি কেরোসিন যদি 42 হয় তাহলে এখানে পেট্রোলিয়াম কত হবে? বাকিটা মোট 60 লিটার, এর মধ্যে কেরোসিন আছে 42, বাকিটা হবে আমাদের কত? 60 - 42 মানে কত? 18টা হবে আমাদের এখানে পেট্রোলিয়ামের মান। এখন বলতেছে যে কেরোসিনের পেট্রোলিয়াম মান বের করছি, এখন ওই যে মিশ্রণটা আছে ওই মিশ্রণের মধ্যে আমি আরো পেট্রোলিয়াম মিশাইলাম, কতটুকু মেশাইলাম এটা আমাদের বের করতে হবে। কতটুকু পেট্রোলিয়াম মেশাইলে আমাদের অনুপাত দাঁড়াবে 3:7, আগে ছিল 7:3, এখন 3:7 হবে কতটুকু মেশাইলে। তো দেখো আমরা জানি অনুপাত মানে কিন্তু ভাগ, তাই না? 7:3 মানে কত? 7/3, এবং 3:7 মানে আমাদের অনুপাত মানে হলো ভাগ করা। এই ক্ষেত্রে আমরা দেখো কি ভাবতে পারি, তো পেট্রোলিয়াম কত এখন? 18 এবং কেরোসিন হলো আমাদের 42। তো এটাকে এভাবে লিখতে পারি, দেখো কেরোসিন ভাগ পেট্রোলিয়াম, ওকে, ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 42 ডিভাইডেড বাই 18, তাই না? এখন এই 42 আর 18, এখন এখানে আমি মেশাচ্ছি কি বলতো? কতটুকু পেট্রোলিয়াম মেশালে অনুপাত হবে 3:7। আমি ধরলাম এক্স পরিমাণ পেট্রোলিয়াম মেশাচ্ছি, পেট্রোলিয়াম তো নিচে, তাই না? তো এক্স পরিমাণ পেট্রোলিয়াম যেটা আমি নিচে বসাচ্ছি, কারণ মেশাচ্ছি কিন্তু পেট্রোলিয়ামের সাথে, অবশ্যই কেরোসিনের সাথে না। তাহলে এখানে আমাদের কত হবে? 42/18। এখানে যদি আমি ক্যালকুলেশন করতে চাই, 3:7 হবে আমাদের এখানে। এখন যদি আমি এখানে গুণ করতে দেখো 42-এর সাথে যদি আমি 7 গুণ করি, 18 3 18 54, ওকে, আমাদের যখন ইকুয়াল টু চিহ্ন থাকবে, লব বাই হর আকারে থাকবে, তখন কিন্তু আমরা লসাগু করি, সরি আর গুণ করি, এটার সাথে এটা গুণ হবে। আমি যদি এখানে গুণ করতে চাই দেখো, তাহলে আমাদের দাঁড়াবে 18 + x
এর সাথে গুণ হবে 3 আর 42 গুণ হবে 7। এখন 18 সাথে 3 18 কত হয় 54 আর এখানে হয় 3x ইজ ইকুয়াল টু 42 এর সাথে 7। দেখো 42 এর সাথে 7ও কিন্তু আমরা মুখে মুখে গুণ করতে পারবো। তো 42 মনে না করে আমি এটাকে মনে করলাম 40। তো 40 এর সাথে 7 গুণ করলে কত হতো বলো তো, এখানে লিখে দেখো। আমি মনে করলাম এটা 42 না, এটা ধরো দেওয়া আছে 40। তো 42 গুণ 7 না, আমি এটাকে মনে করলাম 40। তো 40 এর সাথে 7 গুণ করলে কত হয় 4 7 28 মানে 280 হয়। আবার আমাদের কিন্তু ছিল 42, তার মানে আরো 2 কিন্তু আছে। তো 2 এর সাথে 7 গুণ করলে কত হতো 14 হতো, তার মানে এখানে 14। এখন 280 আর 14 এটা কিন্তু মুখে মুখে পুরোটাই করা যায়। 280 আর 14 যোগ করলে কত হয় 280 290 294, তার মানে এটা দ্বারা আমাদের 294। ওকে, তো 3x ইজ ইকুয়াল টু 294 মাইনাস 54, তাহলে হয় 240। এখান থেকে আমাদের x এর মানটা আমি 3টা ভাগ হয়ে যায়, 3 8 3 8 24, তার মানে x এর মান কিন্তু 80। এখন আমাদের বলছে কতটুকু আমাদের পেট্রোলিয়াম মেশালেই কিন্তু আমাদের 3:7 হতো, এবং x পরিমাণ পেট্রোলিয়াম মেশালে আমাদের ধরেছিলাম যে 3:7 হতো, তার মানে আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু হবে 80 80। আচ্ছা, আমাকে একটু জানাও ম্যাথটা আসলে তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, আচ্ছা, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4, পিতার বয়স 44 বছর হলে পিতা ও পুত্রের সমষ্টি কত? একদম সিমিলার ম্যাথ, এটা অনুপাতের ম্যাথ। দেখো আমাদের অনুপাত দেওয়া আছে 11:4। আগের ম্যাথটাতে কিন্তু পেট্রোলিয়াম এবং কেরোসিনের মধ্যে অনুপাতে দেওয়া ছিল। সেই ক্ষেত্রে আমরা যেভাবে ম্যাথটা করেছিলাম এটা 100% সিমিলার একটা ম্যাথ। তো ওখানে যেটা করেছিলাম দেখো তো, আমাদের পিতা, এখানে আমাদের পিতার বয়স দেওয়া আছে 44, তাই না? তো আগে আমাদের শুধু কেরোসিন বা পেট্রোলিয়ামের মানটা যেভাবে বের করেছিলাম যে অনুপাতের যোগফল, কাঙ্ক্ষিত রাশি, টোটাল মান, এটা সেম ভাবে করবো। দেখো আমাদের পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? পিতার বয়স তো 44 বছর, তাই না? এবং আমাদের এখন পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 11:4। তো আমি যদি এখানে পিতার বয়স বের করতে পারলাম, পুত্রের বয়সটা বের করতে পারলে তো হয়ে গেল। এটা একটা ওয়ে আছে। বা পিতার পুত্রের বয়সের মোট মানটা, যেমন আগের ম্যাথটাতে যদি আমি ফিরে যাই, দেখো তো এখানে কিন্তু আমাদের মোট পরিমাণটা ছিল। এখানে যে মোট পরিমাণ, এই ম্যাথটাতে কিন্তু পিতা পুত্রের বয়সের সমষ্টিটা কিন্তু মোট পরিমাণ। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, পিতার বয়সটা, তো পিতার বয়স ইকুয়াল টু আমাদের অনুপাতের যোগফল, একদম আগের যে সূত্রটা ছিল অনুপাতের যোগফল, এই যে আমাদের কাঙ্ক্ষিত রাশি গুণ মোট মান। ওকে, তো এখানে পিতার বয়স 44 বছর, আমাদের কাঙ্ক্ষিত রাশি। এখন পিতার বয়সের ক্ষেত্রে আমাদের পিতা ও পুত্র, তো পিতা মানে হলো 11 আর পুত্র মানে হলো 4। তো এখানে পিতার মানটা আমি 11 বলতে পারি। অনুপাতের যোগফল 11 আর 4, 11 আর 4 যোগ করলে হয় 15। এবং আমাদের এখানে মোট মান, আমাদের মোট মানটাই কিন্তু আসলে কি সমষ্টি না? দেখো তো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, তাহলে এটা আমাদের সেই মোট মান মানে সমষ্টি আর কি, যেটাকে বের করতে বলছে। ওকে, তো 11 সাথে 4 44 কাটাকাটি করা যায়। আমি তোমাদের বলেছিলাম দেখো এই 44টা কিন্তু কিছু নেই, মানে নিচে আছে 1, 44 উপরে আছে। তো এখানে লব বাই হর, এখানেও লব বাই হর। তো এটা ইকুয়াল টু যদি এটা হয়, মানে তোমার ইজ ইকুয়াল টু এই পাশে ও পাশে লব বাই হর আগে থাকে, সেক্ষেত্রে উপরেটার সাথে উপরেটা কাটাকাটি করা যায়। তাহলে 44 এর সাথে 11 কাটাকাটি করলে এখানে হয় 4, তাহলে এখানে দাঁড়ায় আলটিমেটলি 4 ইজ ইকুয়াল টু সমষ্টি ডিভাইডেড বাই 15। তো আমি এখন আর গুণ করলে সমষ্টি ইজ ইকুয়াল টু কত হবে? 4 গুণ 15, 4 15 60। ওকে, তবে এই ম্যাথগুলা পরীক্ষাতে প্রত্যেক বছরে দেখা যায়, মানে অনুপাতের ম্যাথ বলো বা পিতা পুত্রের ম্যাথ বলো, এই ম্যাথগুলো কিন্তু বেশি টাইম লাগবে না, জাস্ট মাথা ঠান্ডা করে একটু করলে হয়ে যায়। দেখি তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, এ ও বি দুইটি ক্রমিক বেজোড় সংখ্যা হলে নিচের কোনটি, আচ্ছা এটা বেজোড় সংখ্যা না, এটা আমাদের একটু কোশ্চেনে ভুল ছিল। দেখো এ ও বি দুইটি ক্রমিক বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে? আমাদের এই ধরনের ম্যাথগুলো থেকে দুই ধরনের টাইপের ম্যাথ আসে, যে নিচের এ ও বি বা যাও এক্স ও ওয়াই আমরা দিয়ে দিবে যে বেজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা, বা জোড় সংখ্যা হলে নিচের কোনটি বেজোড় সংখ্যা। তো আমি যদি বলি যে বেজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা, তো বেজোড় সংখ্যা আমাদের, আমি তো এক্সাক্ট বলতে পারছি না কোনটা, কিন্তু আমাদের ক্রমিক 3 হলে তারপর একটা 5, ক্রমিক সংখ্যা 3 5 7। বা আমি যদি এটাকে বলি 13, তারপর একটা কত হবে 15। আমি যদি একটা বলি 21, তারপরে বেজোড় সংখ্যা কত 23।
তো আমাদের বলছে ক্রমিক বেজোড় সংখ্যা, তো ধরলাম ক্রমিক বেজোড় সংখ্যা সরে ধরলাম, এটাকে ধরলাম 3 এবং আরেকটাকে ধরলাম 5। এখন 3 আর 5কে যদি আমি ধরি, তো এখন আমি অপশনগুলোকে ভাবি, দেখো কোনটা আসলে মিলে। আমাদের বলছে এ ও বি ক্রমিক বেজোড় সংখ্যা, ধরলাম 3 আর 5। আমি অন্য কিছু ধরতে পারি, 1 ও 3 ধরতে পারতাম আমি চাইলে এটা, তবে একটা না ধরাই ভালো, কারণ স্কোয়ার টিস্কোয়ার করতে হয় তো তখন ঝামেলায় পড়ে যাবা। তো এক বাদে মোটামুটি তুমি যে কোনো বেজোড় সংখ্যা পরপর ধরতে পারো। এখন আমরা অপশনগুলো টেস্ট করে দেখি। তো প্রথমটা হলো এ স্কোয়ার, তো আমি যদি ধরি 3, তো 3 এটাকে ধরলাম এ এবং এটাকে ধরলাম বি। ওকে, এখন এ স্কোয়ার মানে কত বলো তো? এ স্কোয়ার মানে হলো আমাদের 3 স্কোয়ার, মানে হচ্ছে 9, যেটা আমাদের কিন্তু কোনটা জোড় সংখ্যা হবে, তাই না? তাহলে কিন্তু অপশন কিন্তু অবশ্যই এটা হবে না। এখন আমি যদি বি স্কোয়ার, তো বি এর মান কত ধরেছিলাম? বি এর মান ধরেছিলাম 5, 5 5 25, এটাও কিন্তু আমাদের আসতেছে না, কারণ এটা হলো আমাদের বিজোড় সংখ্যা, আমাদের কিন্তু বলছে কোনটি জোড় সংখ্যা হবে। এখন আমি এ স্কোয়ার প্লাস 1 কোনটা দেখি। এ স্কোয়ার মানে কত? 9 প্লাস 1 মানে হলো 10। এখন এটা কিন্তু আমাদের আপাতত হয়েছে, তাই না? এখন ঘ নম্বরটাতে দেখি বি স্কোয়ার প্লাস 2, বি স্কোয়ার মানে কত? 25, 25 প্লাস 2 মানে 27। আমাদের কিন্তু শুধুমাত্র একটা অপশানই, যেটা হলো আমাদের জোড় সংখ্যা। আমাদের কিন্তু ম্যাথটা এভাবেও আসে, হ্যাঁ, এই সিমিলার ম্যাথটা তো একটু দেখো এভাবে আসে যে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা, নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে। একদম 100% সেম ম্যাথ। আগে আমরা ধরেছিলাম 3 আর 5, এখন তুমি মনে করো এখানে 3 আর 5 না, এখানে ধরো দেওয়া আছে 2 আর 4। আমাদের ক্রমিক জোড় ক্রমিক আমাদের বিজোড় সংখ্যা হলে তো আমরা করলাম, তাই না? এখন যদি এমন আসতো যে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা, নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে, ওই ক্ষেত্রে করি। দেখো 2 আর 4, তার মানে হলো এখন অপশনগুলো টেস্ট করি। এখানেও কিন্তু দেখো আমাদের, আমি করার ব্যাপারটা এটাই, কারণ ক্রমিক জোড় সংখ্যাও যে অ্যান্সারটা আসে, ক্রমিক বিজোড় সংখ্যাও সেম অ্যান্সারটাই আসে। তো 2 আর 4 যদি ধরি, তো 2কে স্কোয়ার করলে কত হতো? 2কে স্কোয়ার করলে হতো 4, যেটা কিন্তু আমাদের মানে এটার উল্টো কোশ্চেন যদি আসতো জোড় সংখ্যা হলে কোনটা বিজোড় সংখ্যা, তো এটা কিন্তু আমাদের এই নম্বরটা তাহলে আসতো না, কারণ আমাদের বিজোড় সংখ্যা তো অবশ্যই 4 তো বিজোড় সংখ্যা না। যদি আমি এখানে খ নম্বরে অ্যান্সারে যাইতাম অপশানে, সেখানে হতো আমাদের 4 স্কোয়ার মানে 16, যেটা আসলে বিজোড় সংখ্যা না। আমি যদি ঘতে যাইতাম যে বি স্কোয়ার প্লাস 2, তারপর 16 প্লাস 2 মানে হচ্ছে 18, যেটাও কিন্তু বিজোড় সংখ্যা না। তাহলে গ নম্বর অপশনে যাই, এ স্কোয়ার প্লাস 2, এ স্কোয়ার প্লাস 1, এ স্কোয়ার মানে কত? এটা মানে 4 প্লাস 1 বিজোড় সংখ্যা। তো জোড় সংখ্যা দিক আর বিজোড় সংখ্যা দিক এই ধরনের ম্যাথে সবসময় এই অ্যান্সারটাই আসে। এটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট তোমাদের জানানোর জন্য যে এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষাতে আসবে। খুব বেশি টাইম লাগবে না, মাথা ঠান্ডা করে ম্যাথটা করলেই পারবা। ওকে, এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মানটা 6 থেকে ছোট, এক্স লেস দেন 6 হলে পি অফ এ এর সদস্য কত? তো পি মানে হলো পাওয়ার সেট। আচ্ছা, আমি একটু ম্যাথটাকে মানে প্রথমে বড় করেই করি। তো আমাদের বলতেছে এক্স এর মানটা 6 থেকে ছোট, এটা প্রথম একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন প্রথমে যেটা দেওয়া আছে, এক্স হলো মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা মানে আমরা জানি যার যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো এক্সটা 6 থেকে ছোট, তো 6 থেকে ছোট কি হয়? 1 2 3 4 5। ওকে, এখন এর মধ্যে বলছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কোনটা আছে? 2 3 আর 5। এই 2 3 আর 5কে কিন্তু তুমি 2 3 আর 5 বাদে পৃথিবীর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। তার মানে হলো এখন 2 3 আর 5টা হলো মৌলিক সংখ্যা। এখন বলতেছে পি অফ এ মানে পাওয়ার সেট। আমাদের পাওয়ার সেট বের করার জন্য আমি প্রথমে যেটা করতে হয়, প্রথমে একটা করে নিতে হয়, একটা করে। তারপরে আমাদের দুটা করে তোমরা ছোট করে আসছো। তারপরে 3টাই নিতে হয়, মানে যেগুলোকে আমরা যেটা করতে উপসেট বানাচ্ছি। পাওয়ার সেট বলতে আসলে উপসেট বানানো। এবং আরেকটা নিতে হয়, সেটা হলো ফাঁকা সেট। তো এখন এটা যেহেতু আমাদের জাস্ট মাত্র 3টা মান, আমাদের কিন্তু এখানে এক্স এর মান এক্স লেস দেন 6 না থেকে এখানে আমাদের কিন্তু 6 এর জায়গায় 16ও থাকতে পারতো, 20ও থাকতে পারতো, আমাদের এখানে 30ও থাকতে পারতো। সেই ক্ষেত্রে তো আমাদের এত বের করা সম্ভব না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের এখানে দেখবো যে আসলে আমাদের এখানে মোট মান কয়টা আছে। মোট মান দেখো তো 2 3 আর 5, 3টা। আমাদের এক্স এর থেকে 6 এর থেকে ছোট এক্স এর মান যেটা মৌলিক সংখ্যা, এমন জাস্ট 3টাই আছে, 2 আছে 3 আছে এবং 5 আছে। 2 3 আর 5কে আমরা এক বাদে এবং ওই 2 3 আর 5 বাদে অন্য কোনো কিছু দ্বারাই ভাগ করতে পারি না, যার কারণে 2 3 আর 5 হলো মৌলিক সংখ্যা। তো আমাদের এখানে আমাদের এখানে একটা সূত্র ইউজ করব, 2 টু দি পাওয়ার অফ এ 2 টু দি পাওয়ার এন। এখানে এন মানে হলো আসলে কয়টা সংখ্যা আছে বা কয়টা উপাদান আছে, যেটা হলো তোমার এই ম্যাথের জন্য যেটা 6 থেকে ছোট এবং মৌলিক সংখ্যা, সেটা 3টা। 2 টু দি পাওয়ার 3, তার মানে 2 গুণ 2 গুণ 2, 3টা 2, সেক্ষেত্রে 2 2 4 4 2 8, মানে হলো আমাদের অপশান কিন্তু ক নম্বর।
ওকে, এই ধরনের ম্যাথ পরীক্ষাতে আসে। তুমি আমাকে একটু বলো, কেউ আমাকে একটু বলো, মানে আমারই যারা দেখতেছে এই ধরনের ম্যাথ আসলে আমাদের কি খুব বেশি হলে 10 থেকে 15 সেকেন্ডের বেশি লাগবে, খুব বড় জোর। এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষাতে আসলে আমরা প্রথমে ঘাবড়ে যাই, তারপর আসলে আমাদের টাইমটা আমাদের বেশি লেগে যায়, আমাদের গা ঘেমে যায়। আমরা যেটাকে ওটাকে দেখায় ফেলি, হয়তো অনেকে পেরেও ভুল দেখায়। পরীক্ষার সময় আমাদের প্রেশার থাকবেই, তবে মাথা ঠান্ডা করে যে সলভ করতে পারো সেই কিন্তু সব থেকে বুদ্ধিমান, ঠিক আছে, সেই উইনার। ওকে, আচ্ছা একজন বলতেছে যে ভাই কোশ্চেন আছে, কে বলছে এটা? ও আচ্ছা, হ্যাঁ ইমতিয়াজ মাহমুদ, তুমি আমাকে দেখতেছো, যে কোশ্চেন আছে আমাকে বলতে পারো। আচ্ছা, কোনো পরীক্ষায় শতকরা 80% গণিত, 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয় পাশ করলো 60%, উভয় বিষয় ফেল করলো কত? এই যে উভয় বিষয়ে পাস উভয় বিষয়ে ফেল, আমি গত ক্লাসের আগের ক্লাসেও 10। আচ্ছা আচ্ছা, যাও অন্য কমেন্ট আমি এখন না পড়ি। এই ধরনের ম্যাথগুলা যে হ্যাঁ আমি এই ধরনের সিমিলার কিছু আমি ম্যাথ তোমাদের বলি, যে তোমার পাস করছে ফেল করছে, বা তোমার এ ক্রিকেট খেলে এ ফুটবল খেলে, 10% ফুটবল খেলে 30% ক্রিকেট খেলে, উভয়ে তোমার এত পার্সেন্ট খেলে উভয়ে খেলে না, বা তোমার পাস ফেলের ব্যাপারগুলো, এই ধরনের ম্যাথগুলো জাস্ট আমরা একটা ট্রিক্সে ফলো করবো। এটা ট্রিক্স বলি, এটা আসলে শর্টকাটও না, এটা আসলে ম্যানুয়াল ওয়ে, তবে এইগুলো আমরা ফলো করি কম, আমরা কিন্তু সূত্র ইউজ করি। সূত্র দেখো, এমন সূত্র তোমরা দেখে আসছো কিন্তু, যে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এমন একটা সূত্র কিন্তু আমরা জানি। তো এই সূত্র দিয়েও ম্যাথটা করা যায়। আমি এই সূত্র দিয়ে আগে ম্যাথটা করে যে সূত্র যেভাবে তোমরা সলভ করবে আসলে যেটা করা উচিত পরীক্ষার হলে, আমি সেটাও দেখাই দিব। তো এন অফ এ ইউনিয়ন বি বলতে বোঝায় যে কোনো একটাতে, হয় বাংলাতে বা গণিতে, হয় বাংলা বা গণিত যে কোনো একটাতে যদি পাস করে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হলো এটা। আমাদের যদি পরীক্ষাতে এটা আসতে পারতো যে 80% গণিত 70% বাংলায় পাস করলো, উভয় পাস করলো 60% উভয় বিষয়ে, যে কোনো একটাতে পাস করার তার পসিবিলিটি কত, যে কোনো একটাতে পাস পাস কতজন করে, বা আমাদের এখানে যেমন বলছে উভয়তে কতজন ফেল করে। ওকে, তো এই ক্ষেত্রে আমার সূত্রতে এন অফ এ বলতে আমি ধরলাম এটা এ তো না, আমি এখানে এটাকে মনে করলাম যে যেহেতু গণিত ম্যাথ মনে করলাম এবং বাংলাকে বি মনে যদি করি, তাহলে হবে এন অফ ম্যাথ, তো এম ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এম প্লাস এন অফ বি মাইনাস এন অফ এম ইন্টারসেকশন বি। এখন আমি তোমাদের আর একটু বলি যে ইন্টারসেকশন এবং ইউনিয়ন, যেটা ক্যাপ আর কাপ আমরা অনেক করে মনে করি। তো দেখো এটা মানে বোঝায় যে কোনো একটাতে হলেই আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, যে কোনো একটাতে পাস, যে কোনো একটাতে ফেল, যে কোনো একটাতে তোমার পছন্দ করে, যে কোনো একটাতে, এমন ম্যাথগুলা। সেক্ষেত্রে এটাকে বলতে কিন্তু আমরা বুঝি অথবা, ঠিক আছে, এটাকে বলতে বুঝি আমরা অথবা, এবং এন আকারে যেটা আছে এন, এটাকে বলতে বুঝি এবং, মানে যখন উভয় বিষয়ে কোনো কিছু পাস করে বা ফেল করে তখন কিন্তু আমরা এই এন ব্যাপারটা ইউজ করি, ইন্টারসেকশন। এখন যদি আমি সূত্রটা বসাই, এন অফ এম মানে হলো তোমার 80, এন অফ বি মানে হলো আমাদের 70, আর উভয় বিষয়ে আমাদের পাস করলে হচ্ছে 60। দেখো এই ম্যাথটা আমি তোমাদের এই জন্য বোঝাচ্ছি যে আমরা এইভাবে ম্যাথটা আসলে করবো না, আমরা অনেকেই এইভাবে ম্যাথটা করি, আমরা জানি এইভাবে ম্যাথটা করে যেটা হয় আসলে আমার টাইম বেশি লাগবে এবং আমাদের মাথা গুলাই যাবে। আমি তো বলতেছি তাই মাথা গুলাই যাচ্ছে, যে তোমরা কীভাবে বুঝবো বলো, এটা অনেকেই বুঝতে পারছো, তারপরেও বলতেছি এইভাবে ম্যাথটা করবো না। তো আচ্ছা আমি ম্যাথটা সলভই করি আগে। দেখো এটাকে করলে হয় 150 মাইনাস 60 মানে হচ্ছে 90। আমাদের কিন্তু বলছে উভয় বিষয়ে ফেল করলে কত, আমাদের টোটাল স্টুডেন্ট আমাদের শতকরা, তাই না? তো শতকরা মানে তো 100, তো 90 জন হলো তোমার, তো শতকরা 90 জন আসলে কোনো না কোনো একটাতে পাস করছে, তাহলে আমাদের বাকি থাকে কত, 10%, 100 মাইনাস 90, যারা কোনো বিষয়ে পাস করে নাই। ওকে, এখন দেখো এত ঝামেলা না করে আমরা ম্যাথটা কীভাবে সলভ করতে পারি। দেখো এই ক্ষেত্রে আমরা জাস্ট দুইটা বৃত্ত নিব। ওকে, বৃত্ত নিয়ে দেখবো যে আসলে উভয় বিষয়ে কোন কথাটা আছে। উভয় বিষয়ে আসলে দেখো তো আমাদের পাস করার ব্যাপারটা যেটা হচ্ছে 60, আমি ইংরেজিতে লিখি 60, তাহলে উভয় বিষয়ে 60% পাস করলো। এখন এই যে আমাদের গণিতে 80% পাস করছে, গণিতে 80%-এর মধ্যে উভয় বিষয়ে 60%, তার মধ্যে 60% যারা কিন্তু এই যে গণিতে পাস করার সাথে সাথেও বাংলাতেও পাস করছে, কারণ উভয় বিষয়ে 60% পাস করলো, গণিত পাস করছে, বাংলাতেও পাস করছে, এবং 80% শুধু গণিতে পাস করছে। যে 80%-এর মধ্যে কিন্তু 60%ও আছে যারা বাংলাতেও পাস করছে। তার মানে হলো আমি এটাকে বলতে পারি কি, দেখো তো 80%, তাই না? বাংলাতে কিন্তু টোটাল 80, এটাকে আমি মনে করলাম বাংলার জন্য, এবং এটাকে আমি মনে করলাম আমাদের সরি, এটাকে বাংলার জন্য না, এটাকে আমি ধরি ম্যাথের জন্য, এটাকে আমি ধরি বাংলার জন্য। ওকে, তো বাংলাতে যেহেতু 80%,
সরি গণিত যেহেতু 80% এবং এটা আমাদের 60% কিন্তু আছেই, যদি উভয়ে উভয়ে আমাদের বাংলাতেও পাস করছে ম্যাথেও পাস করছে, তাহলে আমি এখানে 20 দিলে দেখো তো এই যে আমাদের ম্যাথের ঘরটা, ম্যাথের ঘরে কিন্তু আমাদের টোটাল কিন্তু 20 আর 60 আমাদের কিন্তু 80 হয়ে গেছে। এখন আমি যদি বাংলাতে ব্যাপারটা যাই, বাংলাতে তো 60%-এর মধ্যে তাহলে কয় পার্সেন্ট যাবে, বাংলাতে যেহেতু টোটাল 70% এমনি 60% তো আছে যারা ইংরেজিতেও পাস করে। তো এই যে বাংলার ঘরে আমি আর কত দিলে, বাংলার ঘরের মধ্যে আর এই বাংলার ঘরের মধ্যে আর কত দিলে আমাদের 70 হবে বলো তো? 10 দিলে 70 হবে। এখন এই তিনটাকে যদি আমি যোগ করে দিই তাহলে 60 আর 10 তোমার 70, 70 আর 20 90। এই 90% যারা আছে তারা হয় বাংলা নাই ইংরেজি নাই দুটো সাবজেক্টে কোনো না কোনো সাবজেক্টে পাস করছেই। তাহলে এখন টোটাল যদি 100 হয় তাহলে আমাদের ফেল করছে কত? 10। তো আমি চাইবো যে এই ম্যাথগুলো তোমরা এইটা এইভাবে গ্রাফ আঁকে, যেটাকে আমাদের ভেন ডায়াগ্রাম বলা হয়, ভেন ডায়াগ্রাম দিয়ে তুমি যদি এই ধরনের ম্যাথগুলো সলভ করো তাহলে কিন্তু বেশি সময় লাগবে না। ওকে, একজন বলছে ভাই কীভাবে করবো এটাই বুঝতে পারি না। আচ্ছা দেখো, এটার জন্য আমাদের কোর্সগুলোতে আমরা যেভাবে শেখাই, বিশেষ করে পেইড ব্যাচে বা জুমে যখন ক্লাসগুলো আমাদের হয় তখন ক্লাসগুলো কিন্তু মানে একটু লেন্দি হয়। সেই ক্ষেত্রে যে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি আমি কোর্স, বিশেষ করে ম্যাথ ক্লাসগুলোতে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি বলি যে কে কোথায় বোঝো নাই, মানে কোন টপিক কোন, যদি একটা দাড়ি বা কমাতো যদি না বোঝো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের কোশ্চেন করার সুযোগ থাকে। যেটা মানে আমি দেখি, আমি যখন নিজে একটা কোচিংয়ে ছিলাম, মানে তোমাদের যখন তোমাদের স্টেজে ছিলাম, আমি কিন্তু লজ্জায় কোশ্চেন করতে পারতাম না। একটা ক্লাসের মধ্যে 200 জন 300 জন থাকতো, আমি ভাবতাম যে ঠিক আছে কোশ্চেন করলে হয়তো সবাই পারে, আমি হয়তো পারি না, তো আমার লজ্জা লাগতো। আসলে আমার লজ্জা লাগতো, এটা এটা অনেকেরই থাকে ইন্ট্রোভার্ট টাইপের। আসলে আমরা বুঝতে পারছি না, আমার নিজের ক্ষতি হচ্ছে, যেহেতু বুঝতে পারছি না, আমার টাকা দিয়ে ভর্তি হয়েছে কোনো কোচিংয়ে, আমাদের নিজেরই তো ক্ষতি হচ্ছে যদি আমরা কোশ্চেন না করি। তারপরেও কিন্তু কোশ্চেন আমি নিজে করতে পারি নাই, কারণ আমার কাছে আমি একটু ইন্ট্রোভার্ট ছিলাম এবং আমার নিজের কাছে একটু লজ্জিত লাগতো যে সবাই হয়তো জানে, আমি হয়তো জানি না, তাহলে থাক কোশ্চেনটা না করি। হয়তো এর একটা বন্ধুর কাছে শুনছি, সেও হয়তো বলছে ঠিক আছে দোষ আমিও তো জানি না, বা সে হয়তো আমাকে বোঝাইছে আমি বুঝতে পারি নাই। তো আমরা অ্যাডমিশন আমরা যেটা করি আর কি, পরীক্ষা আমাদের ক্লাসগুলোতে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কোশ্চেন নেই এবং যে যেখানেই বোঝে নাই, এবং ক্লাসগুলো এমনভাবে ইন্টারেক্টিভ হয় সবাই আনসার করে। তো এই ক্ষেত্রে তোমাদের বলবো যে তোমাদের ক্লাসে রেগুলার থাকো, তো সেক্ষেত্রে তোমাদের প্রবলেমগুলো হবে না। আচ্ছা আচ্ছা, পরেরটাতে যাই। এ মাইনাস, এটা তো সরলীকরণ ম্যাথ, এটা ছোটোকালে আমরা করে আসছি, ক্লাস 5ও ছিল। এগুলো কিছু না, আমরা জানি আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। যদি এখানে থার্ড ব্র্যাকেটটা নাই তো ম্যাথটা আমরা লেখা যাক, এ প্লাস এ মাইনাস এ প্লাস 1। ওকে, তো এটাকে ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই আমরা। ফার্স্ট ব্র্যাকেট যদি উঠাই তাহলে এটা এটা হচ্ছে মাইনাস এ মাইনাসে প্লাসে হয়ে যায় মাইনাস, এই এর সাথে এ কাটাকাটি হয়ে, আমি কোথাও ভুল লিখলাম, আচ্ছা এটা তো মাইনাস হবে, হ্যাঁ এটা মাইনাস হবে। ওকে, তার মানে হলো এখানে মাইনাস, এখানে থাকে -1। এখন এই মাইনাসে মাইনাসে আবার সেকেন্ড ব্র্যাকেটটা উঠে দিলে মাইনাসে মাইনাসে প্লাস, এগুলো আসলে কোনো মানে তুমি আমাকে বলো, হয়তো অনেকে এটাই ভাবতেছে এই ম্যাথগুলো আসলে পরীক্ষাতে আসে। আসলে তো বলো তো, এই ম্যাথগুলো আসলে পরীক্ষা ক্লাস 5-এ করছো না এগুলা? এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এই ম্যাথগুলো পরীক্ষাতে আসে। ব্যাপারটা এটা না যে আসলে ম্যাথগুলো কঠিন, আসলে ম্যাথগুলো পরীক্ষা আছে তোমার মাথায় ঠান্ডা রেখে তোমরা অ্যান্সার করতে পারছো কিনা, এসব দেওয়ার জন্য কিন্তু ম্যাথগুলো পরীক্ষাতে আসে। খুব কঠিন ম্যাথ কিন্তু পরীক্ষাতে আসে না, মানে যে কোশ্চেনগুলো আসে অবশ্যই তারা মঙ্গল গ্রহ থেকে টিচারটা নিয়ে আসবে না। তো এগুলা কিন্তু তোমরা সবই জানো, জাস্ট মাথা ঠান্ডা করে, একটু মাথা ঠান্ডা করে করলে ম্যাথগুলো করতে পারবে। ওকে, x প্লাস 1/x = 3, তাহলে x² প্লাস 1/x² এর মান কত? তো এটার জন্য আমাদের আমরা বীজগণিতের সূত্রগুলো করে আসছি, আমার ছোটবেলায় দেখো তো, যে a² প্লাস b² = a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো তো এই সূত্রগুলো আমরা ছোটবেলায় করে আসছি না? এটা আমরা ক্লাস মনে হয় 7 থেকে শুরু করছি, তাই না? 6 বা 7 থেকে 6, 7, 8, 9, 10 এগুলো করে আসছি। তো এগুলো কিছুই না, তোমরা জানো, জাস্ট একটু দেখে গেলেই দেখবে সূত্রগুলো কিছু মনে হচ্ছে না, সব পারবা। ওকে, আমাদের বলতেছে x² প্লাস 1/x², তাহলে x² কে আমি ব্যাপারটা এরকম মনে করতে পারি x² প্লাস 1/x², ব্যাপারটা এমন না? 1/x হোল স্কয়ার মানে তো 1 কে 1/x স্কয়ার করলে হয় 1, x কে স্কয়ার করলে x², তার মানে এই দুটো সূত্র দেখো সেম না, একদমই সেম না? তো এটা মানে কত, a প্লাস b হোল স্কয়ার, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2, এর মান কত x, b মানে কত 1/x, এই x কেটে যায়, এখানে x প্লাস 1/x মানে হলো আমাদের 3, তো 3² মাইনাস 2, 3 × 3 = 9 মাইনাস 2 মানে হলো 7। ওকে,
তো অপশান 7 পেয়ে অপশান 7। ওকে, এই ম্যাথগুলো কিন্তু খুবই সিলি ম্যাথ এবং এইগুলাই কিন্তু পরীক্ষাতে আসে। ওকে, তাসনিয়া তাবাসসুম বলছে ক্লিয়ার, ভুইয়ান রিয়াদ বুঝতে পারছে, মেঘবালিকা। আচ্ছা, তোমরা যেখানে প্রবলেম হচ্ছে তোমরা আমাকে জানাইতে পারো। ওকে, আচ্ছা দেখো এই ম্যাথটা আমাদের x টু দি পাওয়ার a ইকুয়াল টু y, y টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু, এটা দেখি x টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু y, y টু দি পাওয়ার b ইকুয়াল টু z এবং z টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু x। এটা আসলে সূচকের ম্যাথ। এই ম্যাথগুলা আসলে সবার আগে যেটা হয় আমাদের মাথার মধ্যে এতগুলো পাওয়ার, এটাই কনফিউশন হয়ে যায়, এতগুলো পাওয়ার আমি আসলে কি করব। তো এই ক্ষেত্রে আসলে দেখো আমাদের কঠিন কোনো কিছু না এর মধ্যে। তো আমাদের সম্পর্ক করা ট্রাই করি। দেখো তো এই জেড টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু কত, দেখো তো জেড টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু আমাদের এক্স। এখন এই জেডটা কিন্তু আবার এখানে আছে তাই না, এই জেড এর মান কত দেখো তো, জেড সমান সমান কিন্তু আবার ওয়াই টু দি পাওয়ার বি, জেড এর জায়গায় কিন্তু আমি লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার বি, আর কি সি তো মাথার পরে আসেই। এখন যদি এটাকে গুণ করি দেখো আমাদের সূচকে গুণ হয় ওয়াই টু দি পাওয়ার বি সি ইজ ইকুয়াল টু এক্স। আবার এই ওয়াই মানেই কিন্তু আবার কত দেখো তো, এই ওয়াই মানে কিন্তু আবার এক্স টু দি পাওয়ার এ, তাহলে এক্স টু দি পাওয়ার এ, আর এটা আছে আমাদের বিসি ইজ ইকুয়াল টু এক্স, তার মানে এক্স টু দি পাওয়ার এ বিসি যদি গুণ করি তাহলে এটা কি, আচ্ছা আমি কি কোথাও ভুল করলাম না, ওকে এক্স। এখন আমরা জানি এই যে সূচকের ম্যাথগুলোতে দেখো তো এমন সূত্র তোমরা একটা করে আসছো, ধরো এ টু দি পাওয়ার যদি আমাদের ধরো এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2 থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই এটাকে ভ্যানিশ করে আমরা লিখতে পারতাম এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 2, তাই না। এমন একটা সূত্র কিন্তু তোমরা দেখছো। যখন আমাদের দুইটারই আমাদের যদি তোমার সমীকরণ থাকে এর নিচেটাকে বলা হয় আমাদের বেজ বা ভিত্তি, উপরটাকে বলা হয় পাওয়ার বা সূচক। যদি আমাদের ভিত্তিটা সেম থাকে আমরা কিন্তু চাইলে দুটাকে সূচককে আমরা সেম লিখতে পারি। আবার উল্টোটাও করতে পারি, আমাদের যদি এমন থাকতো যে হ্যাঁ এখানে আমাদের এ এক্স টু দি পাওয়ার এ আর ওয়াই টু দি পাওয়ার এ, এটাকে দুইটা ব্যাপার হয়। দেখো প্রথম ব্যাপার যেটা হয় যে এটাও বেস যা এটাও বেস তাই, তাহলে আমি কি বেসকে বাদ দিয়ে কিন্তু এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 লিখতে পারি। আবার উল্টা দিক থেকে যদি আমরা এমন থাকতো এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এ, এই ক্ষেত্রেও কিন্তু আমরা ওই দেখো তো আমাদের এখানে বেসটা যাই হোক আমাদের কিন্তু পাওয়ার সেম না, এই কোনো সেম থাকলে কিন্তু আমরা বাদ দিয়ে আমরা লিখতে পারতাম এক্স টু ইকুয়াল টু 2। ওকে, তো এক্স টু দি পাওয়ার এ বি সি ইজ ইকুয়াল টু শুধু এক্স আছে, আমাদের কিন্তু এখানে বলবো এ বি সি এর মান, তো আমি এক্সটাকে বাদ দেওয়া লাগবে, এটা তো সবার আগে মাথায় থাকা উচিত তাই না। তার মানে হলো এক্স এর উপরে যদি আমি 1 দিই, দেখো তো কোনো সংখ্যার উপরে যদি কোনো কিছু না থাকে তাহলে কিন্তু আমাদের 1 থাকে তাই না। তো এক্স টু দি পাওয়ার 1 মানে তো 1ই, সরি এক্সই তো তাই না। তো এখন এই যে এক্স আর এক্সকে বাদ দিয়ে আমরা লিখতে পারি না এ বি সি ইজ ইকুয়াল টু 1, যেটা হলো খ নম্বর। ওকে, আচ্ছা কারোর যদি কোনো প্রবলেম থাকে ম্যাথে আমাকে বলতে পারো যে কোথায় বোঝো নাই। আচ্ছা নেক্সটটাতে যাওয়া যাক। লগ 2 রুট 5 টু দি পাওয়ার 20 এর মান কত, ব্যাপারটা আমি এটাকে এভাবে লিখি, কিন্তু এটা টাইপ করতে প্রবলেম হয়েছিল আমাদের। দেখো লগ 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 20 এর মান কত। বিশেষ করে যখন লগারিদমের ম্যাথগুলো আমরা পাবো আমরা সবার আগে মাথায় এটা রাখবো যে লগটাকে ভ্যানিশ করতে হবে, এবং লগটাকে ভ্যানিশ করার অনেকগুলো ওয়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ে আমরা সহজে ওইটা আমি জানি। লগ এই যে বেস যা থাকে এর সূচক যদি তাই থাকে তাহলে কিন্তু এটার মানে 1, মানে এটাকে বাদ হয়ে যায়, এটা মাথায় রাখবো। তার মানে হলো এখানে আমাদের 2 রুট 5 আছে, আমাদের অবশ্যই এখানে 2 রুট 5টা আনতে হবে। যদি এখানে 2 রুট 5টা না আনি তাহলে কিন্তু লগকে ভ্যানিশ করতে পারবো না, আর লগের মান বের করা মানে হলো ওর মধ্যে লগ থাকবে না, লগকে ভ্যানিশ করতে হবে। তো এখন দেখো লগকে কেমন ভ্যানিশ করতে পারি, এখানে যেহেতু 20 তো আমাদের এই যে 2 রুট 5 এর সাথে 20 একটা সম্পর্ক বানাইতে হবে। কিভাবে আসলে 20 এর সাথে 2 রুট 5টা এখানে বানানো যায় দেখো তো। আচ্ছা যদি এখানে রুট 5 তাই না, 2 রুট ওভার 5, আচ্ছা আমি এখানে জোর করেই আমি যদি এখানে রুট ওভার 20 দিই এবং এর উপরে স্কোয়ার দিই তাহলে দেখো তো এই স্কোয়ার রুট থেকে এটাই যায়, কিন্তু আমাদের কিন্তু বানানো লাগবে 2 রুট 5, এটা আসলে মাথায় রাখা লাগবে। এখন রুট ওভার 20 মানে আসলে কত দেখো তো, রুট ওভার 20 মানে হলো আমাদের 4 5 20, আর 4কে আমাদের এখন ব্যাপারটা এমন হয়ে যায় এই 4টা এই রুটটা আসলে দুটো পরে থাকে, এখন 4কে রুট করলে হয় 2, আর রুট 5কে তো রুট করা যায় না, তো 2 রুট 5ই হয়। তবে এই যে রুট ওভার 5 মানে হলো তোমার 2 রুট 5 বলতে পারি না, দেখো তো 2 রুট ওভার 20 যা
2√5ও কিন্তু তাই। এবং আমাদের মানে যেহেতু লগের ম্যাথ এবং আমাদের বলছে মান বের করতে, অবশ্যই কিন্তু এখানে লগ রাখা যাবে না। লগ বাদ দিতে হলে আমাদের বেসটা এবং বেসটা এবং সূচকটা পাওয়ারটা সেম রাখা লাগবে। এখন আমরা দেখতে পাচ্ছি √20 মানে কিন্তু 2√5। তাহলে এখন আমি কিন্তু এটাকে লিখতে পারি না, দেখো তো, লগ 2√5, আর এটাকে তো স্কোয়ার মানে তো এটা, তাই না, যে রুট আর স্কোয়ার কেটে যাবে 20 হয়, এবং ভিতরটাকে √20 মানে এখন লিখতে পারি আমরা 2√5। তাহলে 2√5 টু দি পাওয়ার আমাদের 2। এখন আমাদের আরও একটা দেখো সূত্র আছে, মজার সূত্র লগের ক্ষেত্রে। আমার যদি এমন থাকে, ধরো লগ, ধরো a টু দি পাওয়ার ধরলাম, আমি a টু দি পাওয়ার b ধরলাম, বা আমি যাই ধরি, উপরে যদি আমি আরও একটা সংখ্যা, আরও একটা সূচক থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে মাথার উপরে যেটা থাকে এটাকে কিন্তু কান ধরে আমরা নিচে আনতে পারি। তাহলে r ইকুয়াল টু লগ a টু দি পাওয়ার b। তো এই ক্ষেত্রে 2টাকে যদি আমি নিচে নিয়ে আসি, 2 ইন্টু লগ 2√5, আর এখানে লগ 2√5। এবং এই যে প্রথম যে সূত্রটা দেখলাম, যে আমাদের তো লগের ম্যাথ, লগটাকে ভ্যানিশ করতে হবে, আর বেস এবং পাওয়ারটা সেম থাকলে বাদ দিতে পারি, মানে 1 হয়ে যায়। তার মানে কিন্তু এটা 2 ইন্টু 1। তো আলটিমেটলি আমাদের লগ 2√5 টু দি পাওয়ার 20 ইকুয়াল টু কিন্তু আমাদের এখানে 2। ভুয়ান রিয়াদ বলতেছো যে অ্যান্সার হলো বি নম্বর। আচ্ছা, কোনটা অ্যান্সার বি নম্বর ভাইয়া? আগের ম্যাথটা দেখি তো। হ্যাঁ, আগের ম্যাথটা অ্যান্সার বি নম্বর, ঠিক আছে। ওকে, আশা করি এটাতে কোনো প্রবলেম থাকার কথা না, তোমাদের ম্যাথগুলো ইজি। তো এই ক্ষেত্রে মানে তোমরা যদি খাতা কলম একটু বসে পড়ো, বা খাতা কলম বাদাও কিন্তু অনেক অনেক ম্যাথগুলো আমরা করতেছি যেগুলো খাতা কলমও লাগবে না, একটু মাথার মধ্যে ব্রেন স্টর্মিং করলে, ক্যালকুলেশন করলে কিন্তু ম্যাথগুলো করতে পারবো। এমন অধিকাংশ ম্যাথগুলো আমরা করতেছি। ওকে, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? এই ম্যাথটা আসলে ক্রমিক সংখ্যা। তো ক্রমিক সংখ্যা মানে হলো একটা 1 হলে তারপর একটা 2, একটা 10 হলে তারপর একটা 11, একটা 15 হলে তারপর একটা 16, বা একটা 16 হলে তারপর একটা 17। আমাদের কিন্তু বলতে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা। আমাদের কিন্তু এক্সাক্ট বলে না আসলে কোন দুইটি পূর্ণ সংখ্যা, আমাদের শুধু বলছে দুইটি পূর্ণ সংখ্যা। এখন হোয়াট এভার, আমার একটা হতে পারে 112, একটা হতে পারে 113, মানে যা খুশিতে হতে পারে, আমাদের কিন্তু এক্সাক্ট বলে নাই। তো এই ক্ষেত্রে আমরা কয়টা ওয়েতে করতে পারি? তো যদি আমরা একটু ম্যানুয়াল ওয়েতে করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা ধরলাম, একটা প্রথম সংখ্যাটা এক্স, এবং যে ক্রমিক পূর্ণ সংখ্যা তারপরের সংখ্যা x+1। এখন এই যে x+1, এই দুটো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, এটাকে বর্গ করলাম, এটাকেও বর্গ করলাম, বর্গের অন্তর ইকুয়াল টু কত? 199, তাই না? তো এখান থেকে আমরা চাইলে ম্যাথ বের করতে পারি। আচ্ছা, এটা করেই ফেলি, যখন তুলছে এটা a² + 2ab + b² - x² = 199। যদি আমরা ম্যাথটা এইভাবে করবো না, তোমাদের আরও একটা ওয়ে দেখাবো। কিন্তু কেউ যদি ম্যানুয়াল করতে চাও, বা এটাকে শর্টকাট যদি মনে না থাকে, আমি চাইবো তোমরা সবসময় ম্যানুয়াল ওয়েটা জানার পরেই শর্টকাটটা জানো। শুধু শর্টকাট জেনে ম্যাথ করতে গেলে দেখবা যে ঝামেলায় পড়ে যাবা। জাস্ট ম্যানুয়াল ওয়েটা, বেসিকটা ক্লিয়ার করে থাকবা। তাহলে এটা হয় 2x + 1 = 199। তাহলে 2x হয় 199 - 1 মানে 198। সেক্ষেত্রে আমাদের x এর মান কিন্তু 198/2 মানে 99। ওকে, তো এই ধরনের ম্যাথ। আচ্ছা, ভুয়ান রিয়াদ 14C মানে 100। ওকে, আচ্ছা 99, এখন কিন্তু x এর মান হচ্ছে 99, তাই না? আচ্ছা, এই ম্যাথটা দেখো আরো সহজে করা যায়। x এর মান হলো 99, আমাদের তো ক্রমিক পূর্ণ সংখ্যা। তো একটা x ধরলে একটা কত ধরছিলাম? x+1। তো একটা যদি 99 হয়, তাহলে একটা কত? 99 + 100, 1 মানে 100। দেখো, এই ধরনের ম্যাথ যখন থাকবে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আমাদের বড় সংখ্যাটা কত বলতে পারে, ছোট সংখ্যাটা কত বলতে পারে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমি ধরি দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ধরলাম আমি x। যদি x যদি হয়, সেক্ষেত্রে আমাদের বড় সংখ্যাটা হবে x+1/2, এটা হচ্ছে বড় সংখ্যা, আর ছোট সংখ্যাটা হবে x - 1/2। ওকে, এটা হচ্ছে ছোট সংখ্যা। তো এটা বেসিক তোমরা ক্লিয়ার রাখো। এটা রাখার পরে এই ম্যাথটা করতে দেখো, জাস্ট মুখেই তোমাদের কাছে বড় সংখ্যা, তখন x+1 মানে x মানে যে সংখ্যা দেওয়া থাকবে, বর্গের যে অন্তর যেটা দেওয়া থাকবে, ওটাকে সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবা। তো 199 যোগ 1 মানে 200, 200কে 2 দ্বারা ভাগ করলে হয় 100। এই ম্যাথটা করতে আমার মনে হয় তোমাদের হয়তো 5 থেকে 7 বা 10 সেকেন্ড, এর বেশি কখনোই লাগবে না ম্যাথটা করতে। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণ কি হয়? এটা কাইন্ড অফ আইকিউ রিলেটেড ম্যাথের মতনই। একটি সমকোণী ত্রিভুজ, কোণটা সমকোণীটা আমরা ড্র করি, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো আমাদের সমকোণী ত্রিভুজে একটা কোণ হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। এখন এই যে সমকোণ ছাড়া 90 ডিগ্রি ছাড়া অপর দুইটি কোণ কি হয়? দেখো, আমরা কিন্তু জানি যে আমাদের ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাই না?
তো এবং সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। এখন বাকি দুটা এই কোণটা এবং এই কোণটা, তিনটা কোণের সমষ্টি কিন্তু আমাদের 180 ডিগ্রি হবে। তো আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণই হয় সমকোণ, বাকি দুটো কোণ হয় সূক্ষ্মকোণ। তো বাকি দুটো কোণ দেখো সূক্ষ্মকোণই হয়। এখন এটা হয়তো 45 হলে এটা 45, এটা 30 হলে এটা হয়তো 60, এটা হলো তোমার যদি 10 হয় তাহলে এটা হবে আমাদের 80, কিন্তু 10 হয় 80। দেখো আমি একটা তো 90 ডিগ্রি দিচ্ছি তাই না, তো আরেকটা আমাদের তো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা 90 ডিগ্রি হলে বাকি তাহলে আর কত ডিগ্রি দরকার আমাদের দুইটা 180 ডিগ্রি হওয়ার জন্য। দেখো আমি যদি ধরি এটাকে মনে করলাম এ কোণ, এটাকে মনে করলাম বি কোণ, এটাকে মনে করলাম সি কোণ, তাহলে এ প্লাস বি প্লাস সি তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো যেহেতু আমাদের বি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এ প্লাস সি এর মান কত হবে? এ প্লাস সি এর মান হবে 180 মাইনাস 90 মানে 90 ডিগ্রি। এখন এ প্লাস সি এর মান কিন্তু আমাদের 90 হওয়া লাগবে তাই না। এখন এর মান খুব কম হলেও, খুবও যদি কম হয়, ধরলাম খুবই কম, তাও 0.01, তাহলে 0.01 যদি এর মানটা হয় তো সি এর মানটা অবশ্যই 90 থেকে ছোট, হয়তো 89 পয়েন্ট সামথিং। তো আমরা জানি যে 90 ডিগ্রি হয় মানে সমকোণ, 90 ডিগ্রি থেকে ছোট মানে সূক্ষ্মকোণ, বড় মানে হলো, আচ্ছা আমি যদি লিখে দিতে চাই একটু দেখো, তোমরা জানো এইগুলা, তারপরে লিখে দিই। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, আর সূক্ষ্মকোণ মানে হলো যেটা আছে 90 ডিগ্রি থেকে কি, সূক্ষ্মকোণ মানে হলো যেটা 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট। এবং স্থূলকোণ মানে হলো যেটা 90 ডিগ্রি থেকে আমাদের বড়। ওকে, তো যেহেতু আমাদের এবং এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু একটা কোণই সমকোণ থাকে এবং বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ থাকে। ওকে, এগুলো ম্যাথগুলো করতে তোমার খুব বড় 5 সেকেন্ড লাগবে। এটা তো কাইন্ড অফ আইকিউ রিলেটেড ম্যাথ। তোমাদের কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আলাদা করে আইকিউ থেকেও কোশ্চেন থাকে। যেমন এটা হলো বি ইউনিটের জন্য, যারা মানবিক শাখা থেকে সমাজ বিজ্ঞান ইউনিটের, অর্থনীতি বা ভূগোল অনেক ভালো ভালো সাবজেক্ট তোমরা পাবা। এসব সাবজেক্টের জন্য যখন তোমরা লড়াই করবা ইউনিভার্সিটির জন্য, সেখানে কিন্তু আলাদা করে 5 মার্ক আমাদের আইকিউ থেকে কোশ্চেন আসবে মানসিক দক্ষতা থেকে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু, আচ্ছা ভুয়ান রিয়াদ বলতেছো 90, আচ্ছা 90 তুমি কিভাবে বললা এটা? যাই হোক, তুমি হয়তো সমকোণের মানটা 90 বলছো। ওকে, তো আমাদের আইকিউর জন্য কিন্তু স্কুল অফ এক্সেলেন্স থেকে আমরা ক্লাস নেই, ঠিক আছে। আচ্ছা আমাদের দেখো, আমাদের 1500 টাকা ছাড়ে বর্তমানে ভর্তি চলছে 25 আগস্ট পর্যন্ত, এবং আমাদের কিন্তু এখন ট্রাই অ্যাডমিশনের ফ্রি কোর্সটি চলতেছে, পুরোপুরি ফ্রি কোর্স। আমরা বিগত বর্ষে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতেছি, কীভাবে কোশ্চেনগুলো আসলে পরীক্ষাতে আসে, কোন টপিক থেকে আসলে আসে, এবং আমরা কীভাবে সলভ করি, কীভাবে সলভ করা উচিত আসলে, এবং আমাদের সাজেশন থাকতেছে কোথা থেকে আসতেছে কোশ্চেনগুলো, ঠিক আছে। তো তোমরা রেগুলার স্কুল অফ এক্সেলেন্সের পেজে চোখ রাখো, এবং 1500 টাকা ছাড় আছে, এখন ভর্তি হতে পারো খুব দ্রুত। আচ্ছা, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:√2, আমি যেটাকে এইভাবে লিখতে পারি 1:1 √2 হয়, তবে বৃহত্তম কোণটির মান কত? ওকে, তো এই ধরনের ম্যাথগুলোতে আসলে আচ্ছা আমি চিত্র আঁকানো ট্রাই করি, ঠিক আছে। এটা ত্রিভুজ, আমাকে কিন্তু বলে নাই ত্রিভুজটা সমকোণী না সমদ্বিবাহু না আসলে স্থূল, মানে কোনো কিছুই বলে নাই। তো ধরলাম এটা হচ্ছে ত্রিভুজ, এটা যদি এ, এটাকে বি, এটাকে সি দ্বারা ড্র করি, সেই ক্ষেত্রে আমাদের বাহুগুলোর অনুপাত 1:1:√2। তো 1 মানে হলো, দেখো এটা হচ্ছে এ বি, আমাদের যখন ম্যাথগুলো করছে আমরা জানি এটাকে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করা, এটাকে বি দ্বারা, এটাকে ছোট হাতের বি সি, তাই না। এটা হলো আমাদের বি সি, এটাকে প্রকাশ করা এ দ্বারা, এটাকে প্রকাশ করা হয় আমাদের বি দ্বারা। ওকে, এই ছোট হাতের এ বি সি দ্বারা আমরা বাহুগুলো নির্দেশ করি, এবং বড় হাতের এ বি সি দ্বারা আমরা কোণ নির্দেশ করি, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো আমাদের কোণের মান নির্ণয় করার একটা সূত্র আমরা ছোটকালে করেছি, এটা কিন্তু শর্টকাট ওইতে করা যায়, তবে আমি বলবো শর্টকাট না করে ম্যানুয়ালটাই বা জানা উচিত আমাদের। তো কজ আমাদের যদি সি সূত্রটা ভাবি, দেখো তো এক্ষেত্রে সূত্র কজ সি, এবং এটা কিন্তু আমাদের বড় হাতের সি, কজ বড় হাতের সি, এবং বড় হাতের সি দ্বারা কিন্তু আমাদের মান বোঝায়। আমাদের কিন্তু এখানে বৃহত্তম কোণটির মান, আমাদের কোণটির মানই চাইছে। তো সাইনের অনুপাত এবং কজের অনুপাত এগুলো আমাদের ইন্টারমিডিয়েটে একটা ছিল, ইন্টারমিডিয়েটে তোমার সম্ভবত 3.8-এ, ফার্স্ট পেপারে 3.8-এ ছিল, তোমরা হয়তো 9-10-ও করে আসছো। তো ম্যাথটা সহজ আছে, একটু দেখো। এক্ষেত্রে আমাদের কজ সি, সি মানে হলো কোণের মান, ওকে, কোণ সি, কোণের মানটা হয় a² + b² - c² / 2ab। এখানে এ বি হলো ছোট হাতের এ বি মানে বোঝায় আমাদের কোণ, সরি আমাদের বাহু, এবং বড় হাতের সি দ্বারা বোঝায় বাহু। বড় হাতের সি দ্বারা বোঝায়, বড় হাতের যে এ বি সি বড় হাতের সংখ্যা দ্বারা বোঝায় আমাদের কোণ, ছোট হাতের এ বি সি দ্বারা বোঝায় আমাদের বাহু। এটা আমাদের কজ সি এর জন্য সূত্রটা লিখলাম। আমি যদি এটা কজ এর জন্য লিখতে চাই, দেখো সূত্রের মধ্যে একটু খেয়াল করো, এটা হচ্ছে সি, তাই না। আমি যখন এখানে কজ সি এর মানটা বলতেছি, তখন কিন্তু আমাদের এই সি কোণের মানটা আমি বের করতে পারবো। তো আমি কিন্তু
যদি কজ এর মানটা ধরি তাহলে আমি কিন্তু কজ এ কোণের মানটা বের করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের এ, তাই না, এটা যখন সি ছিল তখন সিটাকে ছোট হাতের সিটা কিন্তু বিয়োগ হচ্ছিল, যখন এটা থাকবে তখন কিন্তু আমাদের ছোট হাতের এটা বিয়োগ হবে। ওকে, তো 2bc। যাক, এইভাবে আমি কজ বি এর মানটাও বের করতে পারি। কজ বি এর মান বের করতে লিখতাম এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac, এইভাবে ম্যাথটা করতে পারতাম। যাই হোক, এখন আমাদের বলছে 1:1/√2। তো আমাদের বৃহত্তম মান, দেখো তো আমাদের কি বলছে, বৃহত্তম কোণ। এখন আমরা তো জানি বৃহত্তর বাহুর বিপরীত কোণটাই কিন্তু বৃহত্তর। তো এখানে আমাদের 1:1/√2, এটা হলো আমাদের এ, এটা হলো বি, এটা হলো সি। এখানে বৃহত্তম কোণটা অবশ্যই √2 এর মান কত, 1.4142, যার মানটা কিন্তু √2 এর মান কত, 1.4142 সামথিং আরও আছে, এটা একটা অমূলক সংখ্যা। তো 1:1/√2, যার মান কিন্তু অবশ্যই আমাদের একের থেকে বড়, তো যেটা হচ্ছে বড় মান। তো এখানে যদি cos c বড় মানটার কথা ভাবি, ধরো আমি cos c কথা ধরলাম, সিটা যদি বড় কোনটা হয়, আমি এটাকে cos c সূত্র দিয়ে করতে পারি, cos a সূত্র দিয়ে করতে পারি, cos b এর সূত্র দিয়ে করতে পারি। তো যেহেতু আমাদের এটা a b c এভাবে ধরছি, তো ধরলাম যে সিটা হলো আমাদের বড় কোণ, তো সেক্ষেত্রে সূত্রটা যদি আমি এখানে এটা বসাই, তো cos c আমাদের c কোণের মানটা বের করতে হবে। তো a স্কয়ার, a মানে কত 1 স্কয়ার প্লাস b মানে কত 1 স্কয়ার মানে c স্কয়ার কত √2 স্কয়ার ডিভাইডেড বাই 2 × 2 × 1। তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, আর √2 কে স্কয়ার করলে হয় 2 বাই আমাদের 2। তো 0/2 মানে তো 0। তো এখন cos c = 0, আমাদের কিন্তু এখানে বের করতে বলছে কোণটির মান, মানে বৃহত্তম কোণটির মান। তো বৃহত্তম কোণ c = আমি কি বলতে পারি, cos ইনভার্স 0। বা আমি এটাকে এভাবে ভাবতে পারি যে cos c = 0, cos কত ডিগ্রি মান 0, আমি এটাকে এভাবে ভাবতে পারি। বা ভাবতে পারি cos c যেহেতু 0, তাহলে c cos ইনভার্স হয়ে যায় ওইদিকে। তো cos ইনভার্স 0 এর মানটা কত, এটাকে দুভাবে ভাবতে পারি। তো আমরা জানি cos ইনভার্স 0 মানে 90 ডিগ্রি। বা আমরা এটাকে ভাবতে পারি যে cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0, যার কারণে কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে 90 ডিগ্রি। এই ম্যাথটা অনেকেই দেখি মুখস্থ করে রাখে, কারণ এই ম্যাথটা আসলে অনেকবার পরীক্ষাতে আসে। তোমার যে চাকরির পরীক্ষা থেকে শুরু করে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সব জায়গায় এই বিশেষ করে এই ম্যাথটাই আসে, এবং সেক্ষেত্রে কিন্তু 1:1/√2 থাকে। তো আমি তোমাদের মুখস্থ করতে বলবো না, যেটা আমি বলবো তোমাদের ম্যানুয়াল ওয়েতে জাস্ট একটু জেনে রাখো। আচ্ছা, এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? ওকে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে এর পরিসীমা কত? তো আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো এই ক্ষেত্রে আমরা আগে ধরবো, দেখো আমি অনেক ঝামেলা মাঝে মাঝে হয়, আসলে আমি কাকে ধরবো, দৈর্ঘ্যকে ধরবো, যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্যকে ধরবো না প্রস্থকে ধরবো? তোমার যার সাথে র থাকবে, হ্যাঁ, যার সাথে র থাকবে তাকে ধরবো সবসময়। তো প্রস্থ আমাদের এক্স, আর দৈর্ঘ্য তাহলে কত হবে 3 গুণ, তার মানে দৈর্ঘ্য হবে 3x। এখানে আমাদের আরো ভাবতে পারি যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অবশ্যই দৈর্ঘ্যটা বেশি হয়, তার মানে তাহলে যেটা বেশি হয় সেটা আমার 3x, আর যেটা কম সেটা x ধরতেছি। মানে বিভিন্নভাবে ভাবতে পারি। তো মনে রাখবা যদি আমাদের বেশি প্রবলেম মনে হয়, যার সাথে র বা এর থাকবে সেটাকে আমরা x ধরে নিব। তো প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য যদি 3x হয়, তাহলে এখানে ক্ষেত্রফলটা কত আসে? এখানে ক্ষেত্রফল আমাদের তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং পরিসীমাটা কত আসে? পরিসীমা যদি করো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে 2 গুণ x আর 3x মানে কত 4x, তার মানে কত 8x, তাই না? 8x, এবং ক্ষেত্রফল x স্কয়ার 3x স্কয়ার, মানে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে। এখন বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গমিটার, তার মানে হলো এই যে 3x, প্রস্থ মানে 3x, এই ক্ষেত্রফল, তাই না? এই ক্ষেত্রফল সমান সমান কত? আচ্ছা আমি এখানে না লিখি, ক্ষেত্রফল সমান সমান 300, তাহলে x স্কয়ার সমান সমান কত আসবে? এখানে 300 ভাগ 3 মানে হলো 100। এক্স স্কয়ার সমান সমান যদি 100 হয়, তাহলে এক্স এর মান কত হবে? রুট করলে আমার 10 হবে। এক্স এর মান যদি 10 হয়, তাহলে আমাদের পরিসীমা কত? আমাদের পরিসীমা বের করতে বলছে, পরিসীমা সমান 8x, 8 গুণ 10, তার মানে কত? তার মানে 80। ওকে, এটা হলো 80 মিটার। আচ্ছা, নেক্সটটাতে যাওয়া যাক। একটি 48 মিটার লম্বা খুঁটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির কত উচ্চতাতে ভেঙেছিল? দেখো এটা হলো তোমার ত্রিকোণমিতির, এটা সাধারণ গণিতের ম্যাথ। এটা হলো তোমার সাধারণ গণিতে 9-10 বইয়ের সম্ভবত 10ম চ্যাপ্টারের ম্যাথ। ওকে, দূরত্ব উচ্চতা একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের ম্যাথ। এই ধরনের ম্যাথ কিন্তু প্রত্যেক বছরই আসে, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোর্স অ্যান্ড প্যাটার্ন কিন্তু সেম।
তোমরা যদি স্কুল অফ এক্সেলেন্স যারা করেছে এবং যারা জাহাঙ্গীরনগরে টপ করছে, ঠিক আছে, তাদের কারো কাছে শোনো, আমাদের কিন্তু বিশেষ করে জাহাঙ্গীরনগরে আমরা জাহাঙ্গীরনগর নিয়ে অনেক সাকসেস। বিশেষ করে ম্যাথের অংশটা নিয়ে আমাদের সিলাইড থেকে আমরা যে কোর্সগুলো পড়াইছিলাম 2000 গত বছর আগের বছর, গত বছরও দেখা গেছে, তবে গত বছর আগের বছর সিলাইড থেকে হুবহু 17টা কমন আসছিল। এবং এটা আসলেই একটা মানে অদ্ভুত একটা ব্যাপার ছিল। এটা মানে আমরা নিজেরাও ভাবি নাই এমন একটা কমন আসবে। এবং অনেকগুলো স্টুডেন্ট যাদের সাথে পরবর্তীতে দেখা হয়েছে, যারা আমার সাথে যোগাযোগ করছে যে ভাই কোর্সেন থেকে হুবহু কমন পাচ্ছি। কেউ কেউ বলতে ভাই শুধু নামের জায়গায় রহিমের জায়গায় তো কঠিন হয়েছে, বা হয়তো একটু স্পেসিফিক চেঞ্জ হয়েছে, তোমার সংখ্যাটা চেঞ্জ হয়েছে। জাহাঙ্গীরনগরে ম্যাথের অংশটা নিয়ে কিন্তু আমরা অনেকটাই সাকসেস। তো এবং সাকসেস হওয়ার মেন কারণ কি জানো? কারণ আমাদের জাহাঙ্গীরনগরের প্যাটার্নটা কিন্তু সেম, সিমিলার ম্যাথগুলোই আসে, মানে জাস্ট এই ধরনের ম্যাথগুলোই আসে। জাস্ট আমাদের সাথে শুধুমাত্র যতটুকু তোমরা ক্লাস করা মনোযোগ দিয়ে ক্লাস করলে আশা করি, বিশেষ করে জাহাঙ্গীরনগর বা জাহাঙ্গীরনগর বলি বা অন্যান্য ম্যাথের বলি, যেখানে ম্যাথের অংশটুকু আসে, যে কমার্সের থেকে আমাদের বাণিজ্য শাখাতে বা আমাদের মানবিক শাখাতে, শাস্ত্রে বলি খুলনা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপরে জগন্নাথ ইউনিভার্সিটি, যেসব ইউনিভার্সিটি বা বিউপিতে তো আমার বিউপির জন্য ম্যাথ করাবো এবার। তো যেসব জায়গায় ম্যাথের অংশ থেকে কোশ্চেন আসে, সেসব জায়গায় যদি তোমরা শুধুমাত্র ক্লাসগুলো মনোযোগ দিয়েই করো, দেখবে এখান থেকেই অধিকাংশ কোশ্চেনগুলো পাবা। এখন আমরা তো গ্যারান্টি দিতে পারবো না এখান থেকে আসবে, তবে এটা গ্যারান্টি দিতে পারি এই আঙ্গিকেই আসবে। ওকে, তো একটি 48 মিটার লম্বা খুঁটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন 48 মিটার খুঁটি ধরলাম, আমাদের একটা খুঁটি ছিল যেটা হলো এতটুকু, ওকে, তো টোটালটা ছিল 48 মিটার। এখন এই 48 মিটার খুঁটিটা তোমার সম্পূর্ণ বিচ্ছিন্ন, মানে ভেঙে গেল, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কার সাথে? ভূমির সাথে। তো এই খুঁটিটা ধরো আমাদের ভেঙে গেল, এখন খুঁটিটা ধরো এখান থেকে ছিল, ভেঙে গেল, তো এতটুকু ভেঙে গেল, ধরলাম এতটুকু হলো এক্স এবং এতটুকু ছিল, তাহলে কত হবে? 48 মাইনাস এক্স। ওকে, এতটুকু ভেঙে যাওয়ার পরে আমাদের ভূমির সাথে, এই যে ভূমির সাথে আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা যে 48 মাইনাস এক্স হয়, এতটুকুই কিন্তু এখন ভেঙে গেছে, তাহলে এতটুকু আমাদের 48 মাইনাস এক্স হবে। আমাদের খুঁটিটা ছিল 48 মিটার টোটাল। দেখো তো 48 মাইনাস এক্স আর এক্স, এই দুটো যোগ করলে কিন্তু 48 হয়। এই 48 মিটার খুঁটিটা আমাদের যখন ভেঙে গেল, এখন কত উচ্চতায় ভেঙে গেছে এটা বের করতে বসে। এখন আমি ধরলাম এক্স, কেন? কারণ এক্স উচ্চতায় ভেঙে গেছে। এখন এখানে ভাঙতে পারে, এখানে ভাঙতে পারে, 20 মিটার বা 30 মিটার যে কোনো একটা উচ্চতায় ভাঙতে পারে। ধরলাম এক্স মিটার উচ্চতায় ভাঙছে, তাহলে এই এতটুকু যদি এক্স হয়, এতটুকু 48 মাইনাস এক্স, এই জিনিসটা ভেঙে আমাদের এই যে এটা 48 মাইনাস এক্স। এখন আমাদের বের করতে বলছে কতটুকু উচ্চতায় আসলে ভেঙেছিল। ওকে, তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা দেখো সাইন ট্যান কজের আমরা যে বাংলা মানগুলো বলি, যেটা অনুপাতগুলো, আমাদের সাইন সমান সমান, মানে অনেকে মনে রাখি সাইন মানে হলো সাগরে লবণতি, সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ, ট্যান তার সমান টেরা লম্বা। এটা এক একজন এক এক রকম করে মনে রাখি আমরা। তোমাদের হয়তো আগে অধিকাংশ বাংলাদেশের স্টুডেন্টরা এভাবে মনে রাখি যে ট্যান থেটা ইজিক্যাল টু টেরা লম্বা ভূত, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, কস থেটা মানে হলো কবরে, এটা তোমরাই বানাইছো আসলে। আর কি কস থেটা সমান সমান কি জানো বলো তোমরা? কবরে ভূত আছে, কস থেটা ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ। তো এই ধরনের ম্যাথগুলো, মানে যখন এই দ্রুত উচ্চতার ম্যাথগুলো থাকবে, অবশ্যই কিন্তু অনুপাতটা জানা লাগবে। তো দেখো এটাকে যদি এটা তো আমাদের সমকোণ, তাই না? সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এটা আমরা জানি। তো এটা কিন্তু চোখ বুঝে অতিভুজ, এটা নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, এটা তো অতিভুজ। এখন আমাদের এটা তো থ্যাটা, এই কোণের বিপরীত বাহু যেটা থাকবে সেটা সব সময় লম্ব। এটা ম্যান্ডেটরি না যে এটাই আমাদের যেটা লম্বা আছে এটা যে লম্ব, ব্যাপারটা কিন্তু এমন না। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম এই কোণের বিপরীত সাইডে যেটা থাকবে এটাই লম্ব। এখন যদি কোণটা যদি এটা বলতো 30 ডিগ্রি ভাঙা অংশের সাথে, এই ম্যাথটা যদি এমন থাকতো যে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন আমাদের হয়তো এটা লম্ব। যেহেতু এখানে আমাদের বলছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে লম্ব কিন্তু আমাদের এটা এক্সটা আছে আমাদের এখানে লম্ব, তাই লম্বটা হলো আমাদের এখানে এক্স, আর আমাদের ভূমিটা হলো এটা। যে তোমাদের ভূমিটা লাগতেছে না, আমাদের বের করতে বলছে কতটুকু উচ্চতা ভেঙেছিল, মানে লম্বটা। ওকে, আর অতিভুজটা হলো 48 মাইনাস এক্স। এখন অতিভুজের সাথে লম্ব বা লম্বের সাথে অতিভুজের সম্পর্ক কোথায় আছে? আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ওকে, তো সাইন, এখন থিটার মান কত? 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের লম্বের মান হলো আমাদের এক্স এবং অতিভুজের মান হলো মানে 48 মাইনাস এক্স। এখন আমরা জানি সাইন, দেখি তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, ঠিক আছে, আমাদের সাইন 30 ডিগ্রির মান কত? এই ত্রিকোণমিতির মানগুলো দেখো, সাইন এবং কজের মানগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। সাইনের মান, সাইন 30 ডিগ্রির মান যা হয়, কস 60 ডিগ্রির মান তাই হয়। সাইন 60 ডিগ্রির মান যা হয়, কস 30 ডিগ্রির মান তাই হয়।
এবং সাইন 45 ডিগ্রি এবং কস 45 ডিগ্রি মান সেম। তো সাইনের মানগুলো মনে রাখলে সাইনে 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 সাইন 30 45 60 90 এগুলো মনে রাখলে কিন্তু একদম অপোজিটটা সাইন 0 ডিগ্রি মান যা কজ 90 ডিগ্রি মান তাই। মানে সাইন এবং কজের মান তোমরা জানো যে একটা উল্টা হয় এবং এগুলা আশা করি তোমরা মনে রাখছো যে মানগুলো, বা মনে না রাখলেও ওই মানগুলো একটু জেনে নিবা। সাইনের মান সাইন 30 ডিগ্রি মান কত, কস 30 ডিগ্রি মান কত। তো আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হলো 1/2 আর এখানে আমাদের x/48 - x। ওকে, যেহেতু লব বাই হর আকারে আছে এবং ইজিক্যাল টু এপাশ ওপাশ আসে আমরা লসাগু করে ফেলি। লসাগু করলে যেটা দাঁড়ায় যে 2x = 48 - x। তাহলে আমাদের x = x টা মাইনাস x টা এবার প্লাস x, এখানে 48, তাহলে 3x = হয় 48 3x, তাহলে x = হয় 48 - 3, 48 ভাগ 3 3 × 48, তার মানে 16 মিটার। ওকে, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। ওকে, এই জাহাঙ্গীরনগরের বললাম না, জাহাঙ্গীরনগরের মানে সিমিলার ম্যাথগুলো আসে। যেমন আমার দূরত্ব উচ্চতা থেকে ম্যাথ আসে, আমার ধারা থেকে ম্যাথ আসে। ধারা থেকে ম্যাথ বেসিক্যালি আসে আইকিউ সেকশনে। তারপরে হলো আমাদের শতকরা থেকে ম্যাথ আসে, যে লাভ ক্ষতি, যে 25% বা 20%-এর ব্যাপারগুলো থাকে, যে 20% তোমার দাম বেড়ে গেলে বা 25% দাম বেড়ে শতকরা কত খরচ কমাইতে হবে, বাড়াইতে হবে, লগের ম্যাথগুলো আসে। এগুলো কিন্তু কমন, যেগুলো এই টপিকগুলো থেকেই আসে। তোমাদের হয়তো মানে জাহাঙ্গীরনগর যে ব্যাপারগুলো হয় তোমাদের হয়তো এক্সপ্লিসিটলি বলে দেয় না যে হ্যাঁ এই টপিকগুলো। আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বলে দেয় না যে হ্যাঁ সন্ধি থেকেই আসবে বা আমাদের বাগধারা থেকেই আসবে, কিন্তু আমরা তো জানি যে এগুলো থেকে আসবে, তাই না? তো বিশেষ করে জাহাঙ্গীরনগরের কথাই বলতেছি। এই জাহাঙ্গীরনগরের ব্যাপারটা এতটাই ইজি যে ওরা যে টপিকগুলো আসলে দেয় ওই টপিকগুলো থেকেই প্রত্যেক বছর আসে। যেমন আমাদের স্পেসিফিকভাবে আমি বলি যে শতকরা থেকে আসে, ঐকিক নিয়ম থেকে আসে একটা, শতকরা থেকে আসে, আমাদের লাভ ক্ষতি মুনাফা থেকে একটা আসে, ওই যে ধারা থেকে একটা আসে, লগারিদম থেকে আসে, মানে এগুলো কিন্তু ফিক্সড। দ্রুত উচ্চতা থেকে আসে, ত্রিকোণমিতি থেকে একটা আসে, এগুলো কিন্তু ফিক্সড, প্রত্যেক বছরে এগুলোই ম্যাথগুলো আসে। ওকে, নিচে 10 12 14 18 19 25 সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। মানে নিচে বলতে না এইগুলো আর কি, নিচের কথাটা বাদ দিই আমরা। 10 12 14 18 19 25 এই সংখ্যাগুলোর মধ্যক। এখন দেখো মধ্যকের ব্যাপারগুলো খুব মজার। আমাদের যদি 5টা আঙুলের কথা বলি, এই 3টা আঙুলের কথা আমরা বলি, দেখো 3টা আঙুলের মধ্যক কত? আমি বলি হ্যাঁ 1টা 2টা 3টা, এই মাঝেরটা হচ্ছে মধ্যক, তাই না? আমরা কিন্তু খুব ইজিলি বলতে পারছি। এখন বলে 4টা আঙুলের মধ্যক কত? এখন 4টা আঙুলের মধ্যক আসলে হিসেবে দেখো তো 2টা আঙুল হচ্ছে না? 4টা আঙুলের মধ্যক কিন্তু 2টা আঙুলই হচ্ছে। তো আমাদের মধ্যকের ক্ষেত্রে সবার আগে দেখবো যে আমাদের যতগুলা উপাদান বা যতগুলা ভ্যালু দেওয়া আছে এগুলো আসলে জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা হলে মধ্যক একটা, যেমন এই 3টার মধ্যক কিন্তু এটা, ঠিক আছে? আর জোড় সংখ্যা হলে মধ্যক কিন্তু 2টা। আসলে মধ্যক 2টা তো হয় না, 2টা দিয়ে কম্পেয়ার করতে হয়। তো আমাদের যদি সূত্র আকারে ভাবতে চাই, ওকে, আমরা যদি এটা সূত্র আকারে ভাবতে চাই, যদি n সংখ্যক, আমি ধরলাম n সংখ্যক আমাদের ডাটা দেওয়া আছে, আর n এর মান যদি জোড় হয়, n সমান যদি জোড় হয় সেক্ষেত্রে কি হয়? আচ্ছা আমাকে বিজোড়টাকে দেখি। n সমান যদি বিজোড় হয় তাহলে আমাদের আসলে মধ্যক কত হয়? এটা কিন্তু গড় মধ্যক প্রচুরক আমাদের একদম মানে মোটামুটি যতগুলো আমাদের ক্লাস 6 থেকে তোমার 10 পর্যন্ত, ইভেন এটা আমাদের অনার্স লেভেলেও দেখা যায়, সবসময় কিন্তু একদম লাস্টের চ্যাপ্টারে পরিসংখ্যান চ্যাপ্টারটা থাকে। তো পরিসংখ্যানের মধ্যে গড় মধ্যক প্রচুরক সেগুলো আমরা করেছি। তো n এর মান যদি বেজোড় সংখ্যা হয় সেই ক্ষেত্রে আমাদের মধ্যক কি থাকবে কিন্তু একটা, সেই মধ্যকটা কত হবে? n + 1 / 2। দেখো তো আমি এই হাতে 3টা সংখ্যা, 3টা আঙুল, এখানে মধ্যক সংখ্যা কত? মধ্যক কিন্তু আমাদের এটা, তাই না? এটা তো আমাদের এখানে n এর মান কত বলতে পারি? এখানে n এর মান হলো 3 এবং আমাদের সূত্র অনুযায়ী যখন মধ্যক কত? n + 1 / 2, তার মানে হলো এই যে 3টা দেওয়া আছে, তো 3 এর সাথে 1 যোগ করলে হয় 4, 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2। আমি এদিক থেকে ভাবি যেটা তাও 2, এদিক থেকে ভাবি যেটা তাও 2, 2 নম্বরটাই আমাদের মধ্যক, মানে তো মাঝেরটা, তাই না? তো মধ্যক সেক্ষেত্রে n + 1 / 2, মানে এটা জাস্ট তোমরা তোমাদের হাতের আঙুল দিয়ে মনে রাখবা, আলাদা করে সূত্র ঝামেলা করার দরকার নাই। তো মধ্যকের ক্ষেত্রে বেজোড় সংখ্যা হলে একটা, যেটা হলে হাতের মাঝেরটা, যেমন বললাম যে তোমার যতগুলো সংখ্যা থাকবে সেটাকে 1 দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবা, বা এটার সাথে মনে রাখবা, সূত্রগুলো মনে রাখতে হলে হাতের আঙুল দিয়ে। তো সেক্ষেত্রে যদি আমাদের 10 12 14 18 19 25, তো এখানে আরো একটা ব্যাপার বলি, এই ক্ষেত্রে আমাদের সবসময় সাজিয়ে রাখবা ছোট থেকে বড় আকারে বা বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, যেমনি হোক তোমাকে তুমি সাজাইতে হবে। না সাজালে কিন্তু আমাদের মধ্যক কিন্তু সঠিকটা আসবে না। সূত্র লিখাও সঠিক, তুমি সবগুলো সঠিক করো, তুমি যদি না সাজাও তাহলে কিন্তু আমাদের এক্সাক্ট অ্যান্সারটা আমরা পাবো না। তো যদিও আমাদের ম্যাথটাতে সাজিয়ে দিয়েছিল জাহাঙ্গীরনগরের পরীক্ষাতে গত বছর 10 12 14 18 19 25 সাজিয়ে দিয়েছিল, না হলে আমরা সাজিয়ে রাখতাম।
তো আমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা n এর মান যেহেতু বেজোড় সংখ্যা জোড় সংখ্যা, তাহলে কিন্তু আমাদের এই সূত্রতে আসবে না। এখন n এর মান যদি জোড় সংখ্যা তাহলে কি হবে n এর মান যদি জোড় হয় সেক্ষেত্রে আমি বললাম না, জোড় হলে আমাদের মধ্যক থাকবে 2টা, একটা হলো দেখো দেখো তো, একটা হলো তোমার 4টা সংখ্যা, একটা হলো তোমার এই 2 নম্বরটা, একটা 3 নম্বরটা, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের n+2 তম পদ প্লাস n+2 + 1 তম পদ ডিভাইডেড বাই 2। এটা আসলে সূত্র জানার দরকার হয় না। তারপর সূত্র মানে সূত্র লিখতেছে তোমাদের জন্য এই জন্য যে এখানে তো 6টা পদ, 6টার জায়গায় 16টা থাকতে পারতো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু টাইম লাগতো। তো সেই ক্ষেত্রে আসলে সেমভাবে করা যায়, আমি সেই ওইটা তোমাদের দেখাই দিব। তো n+n/2, তো এখানে তো যেহেতু 6টা সংখ্যা, তাই না? 6, তাহলে n/2 6/2 তম পদ মানে কত? 6/2 মানে হলো তোমার 3 তম পদ, মানে তৃতীয় পদ আর কি, তৃতীয় পদ, প্লাস n/2 + 1। তো n/2 মানে 3, 3 সাথে 1 যোগ করলে 4, 4তম পদ, চতুর্থ পদ, তাই না? চতুর্থ পদ বাই 2। তো এখানে এর মধ্যে 1 2 3 4, এটা হলো 5, এটা হলো 6। তো দেখো তো এখন তৃতীয় পদ কোনটা? 1 2 3, তৃতীয় পদ 14, আর চতুর্থ পদ কত? এখানে চতুর্থ পদ হলো আমাদের 18। তো 14 আর 18কে যোগ করে 2 দ্বারা ভাগ করি, 14 আর 18, তাহলে আমাদের 14 আর 16 30, 32/2 মানে 16। ওকে, আমাদের কিন্তু এখানে অ্যান্সার 16। এখন এই ম্যাথটা এত ঝামেলা বাদও করা যায়। দেখো তো 10 12 13, এটা লিখি, হ্যাঁ, 10 12 14 18 19 25। তো আমাদের যেহেতু মধ্যপথ আমরা একদম মাঝামাঝি হবে, তো আমি যদি ভাবি এখান থেকে দুটো নিলাম, ধরো এখান থেকে দুটো নিলাম, এখন এখান থেকে দুটো নেওয়ার পরে দেখতেছি মাঝখানে আমাদের দুটো থাকতেছে, তাই না? যদি আমাদের 3টা থাকতো, তো এই পাশ 3টা থাকতো, এখানে একটা নিতাম, এখানটা নিতাম, মাঝেরটা হয়তো চলে আসতো একবারে। বেজোড় সংখ্যার ক্ষেত্রে তো একটাই তো হয়, আমরা বলি জানি, তাই না? বেজোড় সংখ্যার ক্ষেত্রে কোনো ঝামেলাই হয় না, কোনো সূত্র দরকার হয় না, জাস্ট দেখবো যে সাজিয়ে একদম মাঝামাঝি কোনটা আসতেছে, এই পাশের সংখ্যা কয়টা এবং এই পাশের সংখ্যা সেম আছে কিনা। এখন এই পাশে 2টা, এই পাশে 2টা, আমাদের মাঝামাঝি থাকতে কত? 14 আর 18। এখন 14 আর 18 এর গড় করবো, 14 + 18/2 শেষ, মানে হলো 32/2 মানে 16। ওকে, আচ্ছা, তাসনিয়া আপু বলেছো অ্যান্সার 20, 20-এর সি। এই 20-এর সি মানে, ও ঠিক আছে, 20-এর সি, তো 20-এর আমি ভাবতেছি তুমি অ্যান্সার 20ই বলতেছো, যদি অপশান এখানে 20 নাই, ঠিক আছে। আব্দুর রহমান 16, অ্যানি জাহান বলতেছো 20-এর, ঠিক আছে। ওকে, যাই হোক, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটে, যেটা সমাজবিজ্ঞান অনুষদ, সেখানে ম্যাথের অংশ থেকে আসে 20 মার্ক এবং আইকিউর অংশ থেকে সেখানে আসে তোমার 5 মার্ক। তো এই 20 মার্কের কোশ্চেনগুলো দেখো, তুমি যদি প্রথম থেকে ক্লাসগুলো করো, দেখবো যে আসলে হয়তো আমরা বোঝাইতে টাইম লাগতেছে, হয়তো 1 ঘন্টা পার হয়ে গেছে ক্লাস। কতক্ষণ নিয়েছি ক্লাস তোমাদের? হ্যাঁ, ক্লাস 1 ঘন্টা 12 মিনিট চলতেছে। কিন্তু তুমি বলো তো 20টা কোশ্চেন তুমি যদি একবার, মানে আমি বুঝাইলাম, বোঝানোর পরে সিমিলার কোশ্চেন অন্যান্য সংখ্যা যদি তোমাকে দেওয়া হয় বা একটু ঘুরিয়েও দেওয়া হয়, 20টা কোশ্চেন যদি আমার ক্লাস চলতেছে 1 ঘন্টা 12 মিনিট, তুমি আমাকে বলো তো 12 মিনিটের বেশি কি লাগবে 20টা কোশ্চেন করতে? অবশ্যই লাগার কথা না। আর যদি লাগে আমাকে একটু জানাই যে ভাই এই 20টা কোশ্চেন করতে আমার 12 মিনিটের বেশি লাগবে, 20টা কোশ্চেন আমার অ্যান্সার করতে। আসলে কোশ্চেনগুলো খুবই সিলি কোশ্চেন আসে, তারপর আমরা ভুল করি, আমাদের মাথায় টেনশন কাজ করে, আমরা ক্যালকুলেশন অনেকদিন করে আসি না। এবং সব থেকে বড় কথা হলো, আমরা এখন বাজার করতে গেলেও, হ্যাঁ, 1 কেজি তোমার চালের দাম এত হলে 2.5 কেজি চালের দাম কত, বা 3 কেজি চালের দাম কত, বা 100 টাকায় কতটুকু চাল কিনতে হবে, এতটুকু কিন্তু আমরা ক্যালকুলেট ছাড়া করতেই পারি না। দেখো তো আমি কিন্তু মোটামুটি যত ক্যালকুলেশন, মানে বিশেষ করে 42-এর সাথে একবার ভাগ কত দ্বারা গুণ, 42-এর সাথে ধরো 10 বা 12 দ্বারা গুণ করলাম, এগুলা কিন্তু আসলে ক্যালকুলেটর বাদেই করা যায়। একটু তোমরা মানে এখন থেকেই, যদি তোমাদের এখনো কিছুদিন বাকি আছে, পরীক্ষার অনেক দিনই বাকি আছে, এখন থেকে যদি আস্তে আস্তে ক্যালকুলেটরের ডিপেন্ডেন্সিটা কমিয়ে দিয়ে তোমরা যদি করতে থাকো না, তোমাদের কিন্তু, আমাদের ক্যালকুলেশন কিন্তু প্রত্যেক দিনই লাগে, সব জায়গায় ক্যালকুলেশন লাগে। ক্যালকুলেটর মানে ক্যালকুলেশনে একটা ভয় তোমাদের থাকে যে ক্যালকুলেটর ইউজ করতে পারি না, কেমনে করবো, অনেকদিন ম্যাথ করি না, কেমনে করবো, যে এই অনেকগুলো ভয় অনেকে আসে যে ভাই আমি ম্যাথে খুবই দুর্বল। অনেকে এটাই আমাদের বলে পড়ি, মানে যখন আমরা ক্লাসে থাকি, ক্লাস জুমে, ভাই আমার ম্যাথে খুবই দুর্বল, আমি পারতেছি না। তো জাস্ট তোমাদের বলি, তোমরা ম্যাথ জাস্ট ক্লাসে একটু অ্যাক্টিভ থাকবা, আমার সাথে সাথে ম্যাথগুলো অ্যান্সার করার ট্রাই করবা, যেখানে প্রবলেম হবে সেখানে আমাকে রিপ্লাই দিবা, সেই দাঁড়িয়ে হোক আর কম হোক সেখানে আমাকে বোঝাবা, আমাকে বলবা, দেখবা যে তোমাদের হয়ে গেছে। আসলে কিন্তু এগুলো খুব কঠিন কিছু না, সিলি কোশ্চেন এগুলো তোমাদের পরীক্ষাতে আসে। যাই হোক, আজকে তোমাদের এতটুকুই ছিল জাহাঙ্গীরনগরের ম্যাথের পার্ট 24-25 সেশন যেগুলো আসছিল। আবারও নেক্সট হয়তো তোমাদের সাথে আইকিউ ক্লাসগুলোতে দেখা হবে, আমাদের টাই অ্যাডমিশন ফ্রি করছে,
তো এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের অ্যাডমিশন জার্নি ভালো হোক আমাদের সাথে, স্কোয়াব এক্সেলেন্সের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।